Taking responsibility of your learning, taking responsibility of your own learning is part of your learning. আপনাকে এখন রিলেভেন্ট থাকতে হলে শিখতেই হবে। তো কিভাবে আমরা আসলে নতুন কিছু শিখতে পারি? আমেরিকার একজন সাইকোলজিস্ট আছেন, ওর নাম হচ্ছে রবিন হোগার্ট। উনি বলছেন যে দুই ধরনের লার্নিং আছে, একটা হচ্ছে আপনি যদি এই জায়গায় যদি নিজেকে ডেভেলপ না করতে পারেন আসছে দিনে বা এই মুহূর্তে, দেন ইউর রেস ইজ ওভার। পডকাস্টকে বইয়ের সাথে তুলনাই করা যাবে না। ডিস্ট্রাকশনকে করা হচ্ছে ক্রিমিনালাইজড। ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না, ইউ হ্যাভ টু বি ফুললি ইনটু ইট। দুটাতেই সমস্যা। নিজে নিজে শেখাটা কি সম্ভব কিনা, মানে সেলফ লার্নিং যেটা আপনি বলতে পারেন, এটা কি সম্ভব নাকি আলটিমেটলি আমাদের কোর্স বা টিউটরের হেল্প নেওয়া উচিত? আসসালামু আলাইকুম। আমরা জানি যে স্কিল ডেভেলপ করা অনেক গুরুত্বপূর্ণ, আর এই সময়ে এসে আমাদেরকে নতুন স্কিল কিন্তু শিখতেই হচ্ছে। একটা স্কিল শেখা শুরু করি, তারপর দেখা যায় আরেকটা স্কিল বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আবার একটা প্রবলেমও দেখা যায় যে একটা স্কিল শুরু করার পর আরেকজন সাথে সাথে আরেকটা স্কিলের অ্যাডস চলে আসে, তখন কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে, আমি এটা শিখতেছি, এটা শিখবো না আরেকটা স্কিল শিখবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় যে শেখাটা অত ভালো করে হয় না। তো আজকে আমরা সেই স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা শিখবো। আর এটা কিন্তু জাস্ট এমন একটা স্কিল যেটা আপনার লাগবেই, লার্নিং হাউ টু লার্ন যেটা আমরা বলি। আর বিদেশে কিন্তু এটা নিয়ে অনেক কোর্স আর অনেক মানুষ টাকা পয়সা খরচ করে। আর আমার সাথে গেস্ট হিসেবে আছে আমার খুব প্রিয় একজন মানুষ, নাহিদ মোর্শেদ উস্তাদ। আসসালামু আলাইকুম উস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ আমার পার্সোনালি আজকে খুবই এক্সাইটেড যেটা আপনার সাথে হয়, মানে আপনার সাথে কথা বলা মানেই নিউ কিছু নলেজ পাবো ইনশাল্লাহ, যেটার জন্য খুবই এক্সাইটেড। কারণ আমি জানি যে অন্য কোনো ভিডিওতে বইয়ে এইভাবে আমি পাবো না, আপনার কাছে আমি কি নিউ পার্সপেক্টিভ পাবোই। আর আগে বলে রাখি গেস্টদের যে আমি সবগুলোতে এগ্রি করবো না। এটা হচ্ছে সবচেয়ে মজা। তো নাহিদ উস্তাদের সাথে কথা বলে অনেক কিছু এগ্রি করবো না, হ্যাঁ বলবো না আজকে। আর যেহেতু কাছের বলে আরো বলবো স্যার এগ্রি করতেছি না। আবার আরেকটা মজার বিষয়, আপনি এমন কিছু আমাকে প্রশ্ন করবেন বা এমন কিছু ইনফরমেশন দিবেন, আমি আজকে চিন্তা করতে করতে আমি কি এতদিন ভুল ছিলাম। তো এই জন্য আসলে খুব এক্সাইটেড। তো স্যার মানে যেটা বলতেছিলাম, বিদেশে এরকম আছে, আমি নিজেও করছি, যে লার্নিং হাউ টু লার্ন, মানে এই শিক্ষা, মানে কিভাবে শিখবো, কিভাবে নিজের এখন তো নতুন স্কিল ডেভেলপ করতে হচ্ছে, এত চেঞ্জ হচ্ছে কি স্কিল। তো এখন যদি কেউ কিছু শিখতে চায়, আমি শিখতে চাচ্ছি নতুন, শিখতে তো হচ্ছে, আপনাকে এখন রিলেভেন্ট থাকতে হলে শিখতেই হবে। তো কিভাবে আমরা আসলে নতুন কিছু শিখতে পারি? আচ্ছা, প্রথমেই বলি যে এই যে আপনি বললেন না স্কিল চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব ফাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চিত্রটা আসলে পুরোপুরি চিত্র নয়, এটা হচ্ছে খণ্ডিত চিত্র। আচ্ছা, খণ্ডিত চিত্র এই সেন্সে সব স্কিল চেঞ্জ হচ্ছে না। আপনি যদি ধরেন যে সে ফর এক্সাম্পল মনে করেন যে মানে চেঞ্জ হচ্ছে না বলতে রিপ্লেসড হচ্ছে না। যেমন ধরেন মনে করেন আবার অনেক কিছু রিপ্লেসড হয়ে যাচ্ছে। তো আমেরিকার একজন সাইকোলজিস্ট আছেন, ওর নাম হচ্ছে রবিন হোগার্ট। উনি বলছেন যে দুই ধরনের লার্নিং আছে, একটা হচ্ছে কাইন্ড লার্নিং, একটা হচ্ছে উইকেড লার্নিং। কাইন্ড লার্নিং কোনটা? কাইন্ড লার্নিং হচ্ছে যেটা হচ্ছে প্যাটার্ন খুব সহজ, দেখলেই আপনি বুঝে যাবেন আচ্ছা এই করতে হবে আর কি, মানে চোখের দেখাতেই অনেক কিছু ধরে ফেলা যায়। এইটা যেমন মনে করেন সাঁতার কাটা, খুব জটিল কিছু না, আপনি পানিতে নামবেন, সাঁতার কাটবে, মানে চেষ্টা করতে 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 মাসেল মেমোরির মাধ্যমে আপনি শিখে যাবেন। আবার ধরেন হচ্ছে সাইকেল চালানো, গাড়ি চালানো, ঠিক আছে। ইভেন আমি বলবো টু সাম এক্সটেন্ট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, মনে করেন ইঞ্জিনিয়ারিং বলতে আগে আমি যেমন সিভিল ইঞ্জিনিয়ার, তো স্ট্রাকচারাল ডিজাইন, ক্যালকুলেশন, আর কিছুই না। বাট জাজমেন্ট ইজ ডিফারেন্ট, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে ক্যালকুলেশনটা, এইটা হচ্ছে খুবই আর কি গতানুগতিক। এই জন্য দেখেন এই জিনিসগুলো রিপ্লেসড হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে কাইন্ড লার্নিং, যেগুলো হচ্ছে প্যাটার্ন খুব সহজে খুঁজে পাওয়া যায়। আবার মনে করেন দাবা খেলা, একটা সময় আপনি শুনছেন কিনা যে আমার আম্মা সবসময় বলতো যে দাবা খেললে ম্যাথ সায়েন্স ভালো পারবি। এই কথা আসলে সঠিক না, রিসার্চ এটা বলে না। রিসার্চ বলে যে দাবা খেলার জ্ঞান শুধু দাবা খেলার ওই ছোট্ট চৌহদ্দির মধ্যেই সীমাবদ্ধ, এটা বাইরে আর যায় না। তো কাইন্ড লার্নিং হচ্ছে এটা, যেটার জ্ঞান অন্যদিকে ট্রান্সফার হয় না, ওর মধ্যেই সীমাবদ্ধ থাকে মোটামুটি। তো এই ধরনের স্কিল রিপ্লেসড হয়ে যাচ্ছে। যেমন মনে করেন ফটোগ্রাফি অনেকটাই মানে অন্যরকম, যারা খুবই হাইলি স্কিল, একেবারে কমপ্লিটলি ইনোভেশন পর্যায়ে নিয়ে গেছে, তারা এখন টিকে আছে। কিন্তু ছোটোখাটো জিনিসগুলো এখন অনেক কিছুই চলে গেছে। গ্রাফিক্স ডিজাইনও দেখেন অনেক কিছু এআই নিয়ে নিচ্ছে। তো এই স্কিলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এক ধরনের লার্নিং আছে, সেটা হচ্ছে উইকেড লার্নিং। উইকেড লার্নিং হচ্ছে যেটা প্যাটার্ন সহজে খুঁজে পাওয়া যায় না, এবং খুব মানে হচ্ছে অনেক সময় পড়াশোনা করতে হয়, মানুষের সাথে কথা বলতে হয়, বই পড়তে হয়, ইভেন রিসার্চও করতে হয়। যেমন মনে করেন কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, রান্নাবান্না ওই মানে ছোট্ট কিচেনে হইলেও কত ইনগ্রেডিয়েন্টস, কত ভ্যারিয়েবল। তারপর আপনি ধরেন সেলসম্যানশিপ, মার্কেটিং, তারপর হচ্ছে ইভেন সাপ্লাই চেইনও হইতে পারে। তারপরে ধরেন যে সে লিডারশিপ, এন্টারপ্রেনারশিপ, এইগুলা
হচ্ছে এমন স্কিল যেগুলোর প্যাটার্ন খুঁজে পাওয়া যায় না। আর এগুলো স্কুলে ডিমান্ড বাড়তেছে। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার, যে এই উইকেড লার্নিংটাই হচ্ছে চেঞ্জ হচ্ছে, ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট এগুলো রিপ্লেসড হচ্ছে না। ধরেন আপনি মার্কেটিংয়ের ইতিহাস পড়েন বা বিজনেস ইতিহাস পড়েন, দেখবেন যে মার্কেটিংয়ের ফর্ম, ধরন সব চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু মার্কেটিং কি আসছে চলে গেছে? এখনো কিন্তু আছে, থাকবে। ভালো মতোই আছে, এবং আরো বেশি ইম্পর্টেন্স পাচ্ছে। তো এইটা চেঞ্জ হচ্ছে না। তো এই জায়গাতেই হচ্ছে আপনার করতে হবে, মানে ভবিষ্যৎ দিনে বা এখনকার দিনে যদি আপনি এই জায়গায় আপনি নিজেকে ডেভেলপ না করতে পারেন, তাহলে আপনার দৌড় খুব বেশি দূর নাই। আবার এই উইকেড লার্নিং এ যেটা হয়, এটা হচ্ছে নতুন নতুন জিনিস সংযুক্ত হচ্ছে। যেমন আপনি মনে করেন একটা সময় ইকোনমিক্সে বলা হতো যে মানুষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যুক্তির ভিত্তিতে, এটা আমার জন্য বেনিফিশিয়াল, সো আই উইল পারচেজ ইট, ইফ ইটস নট, আই উইল নট পারচেজ ইট। কিন্তু মানুষ চিন্তা করে দেখলো দিস ইজ নট ট্রু। সাইকোলজি একটা বড় ফ্যাক্টর। আপনি যে আইফোন কিনলেন, আপনি যদি মনে করেন ইকোনমিক ডিসিশন নেন, যুক্তির ভিত্তিতে নেন, আপনি এটা কিনতে পারবেন না। আমার তো এই ছোট্ট একটা ফোনে 30-40 হাজার টাকাতে হয়ে যাচ্ছে, আমার কেন 1.5 লাখ 1 লাখ টাকা খরচ করতে হবে, তাই না? কিন্তু দেখেন সাইকোলজি এখানে একটা বড় ফ্যাক্টর, যে আচ্ছা মানুষ আই হ্যাভ গট আইফোন ইন মাই হ্যান্ড, সো আই ফিল গুড। এবং সত্যি কথা বলতে এর কিছু বেনিফিটও আছে, কিন্তু ওই বেনিফিটটা অন্য ফোনেও পাওয়া যায়, এমন কোনো আহামরি বেনিফিট না যে এটা লাগবেই, কিন্তু ওই যে ফিল গুড ফ্যাক্টর আছে, সাইকোলজি একটা বড় ফ্যাক্টর তার মানে। এবং দেখা যায় আইফোন যখন একটা ছাড়ে, মানুষজন রাতে বেলা বা 3 দিন আগে 2 দিন আগে নাকি লাইনে দাঁড়ায়, আমি জানি না, বাট শুনছি। কেন? বিকজ ওই সাইকোলজি। তো এই জন্য দেখা গেল যে ইকোনমিক ডিসিশন শুধুমাত্র যুক্তিভিত্তিতে হয় না, ইকোনমিক ডিসিশন যুক্তি প্লাস সাইকোলজি দুটা মিলে হয়, এবং একটা কমপ্লেক্স থেকে হয়। এই জন্য রিসার্চাররা রিসার্চ শুরু করলেন, এবং একটা নতুন ডিসিপ্লিন তৈরি হয়ে গেল, বিহেভিয়ারাল ইকোনমিক্স। ইটস অ্যান অ্যামালগাম অফ সাইকোলজি অ্যান্ড ইকোনমিক্স। নতুন ডিসিপ্লিন তৈরি হয়ে গেল। এখন কন্টিনিউয়াসলি এরকম নতুন নতুন ডিসিপ্লিন তৈরি হচ্ছে, নতুন নতুন লার্নিং তৈরি হচ্ছে, কিন্তু ইকোনমিক্সও আছে, সাইকোলজিও আছে, বহাল তবিয়তে আছে, এবং দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, প্লাস নতুন ডিসিপ্লিনও তৈরি হচ্ছে। তো এইটাই আমি যেটা বলতে চাচ্ছি, যে কাইন্ড লার্নিং ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে উইকেড লার্নিং। উইকেড লার্নিংয়ে নিজেকে বেশি বেশি ফোকাস করতে হবে। আপনি যদি এই জায়গায় যদি নিজেকে ডেভেলপ না করতে পারেন আসছে দিনে বা এই মুহূর্তে, দেন ইয়োর রেস ইজ ওভার। তো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি বলি, আপনিও ইঞ্জিনিয়ার, আমিও ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এখন নতুন কনসেপ্ট হচ্ছে সিস্টেমস ইঞ্জিনিয়ারিং। হোয়াট ইজ সিস্টেমস ইঞ্জিনিয়ারিং? সিস্টেমস ইঞ্জিনিয়ারিং হচ্ছে, দেখেন একটা প্রবলেম কিন্তু শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং প্রবলেম না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেম না, বা ইলেকট্রিক্যাল না, বা আরও কত ইঞ্জিনিয়ারিং আছে সেগুলো না। এটা একটা প্রবলেমটা হচ্ছে বিভিন্ন জিনিস মিলায়। এখন আপনি কোন দিক থেকে এটাকে অ্যাটাক করবেন? সিভিল ইঞ্জিনিয়ারিং বলবে না এটা আমার কাজ না, মেকানিক্যাল বলবে এটা আমার কাজ না, তো বা এইটুকু করলেই আমার শেষ। কিন্তু জিনিসটাকে পুরো একটা সিস্টেমস অনুযায়ী দেখা, এইটাকেই বলা হচ্ছে সিস্টেমস ইঞ্জিনিয়ারিং। আপনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছোট্ট গণ্ডির মধ্যে থেকে আর লাভ নেই, এখন এটাকে বের হয়ে আপনাকে সিস্টেমস ইঞ্জিনিয়ারিং ধরতে হবে। আপনি যদি ওইটা ধরতে পারেন, তাইলে বুঝবেন যে ইয়েস, আমি লাইনে আসি এবং আমি প্রবলেম সলভ করতে পারি। কারণ এখন দুনিয়া হচ্ছে প্রবলেম বেসড, প্রবলেম সলভ করাটা বেশি ইম্পর্টেন্ট, ক্রিয়েশন অ্যান্ড প্রবলেম সলভিং। তো যেটা আপনি বলতেছিলেন যে কীভাবে শিখবো, এখন এইটাই হচ্ছে আপনার প্রশ্ন, কীভাবে শিখবো? আমাকে যদি বলেন, ডেফিনেটলি আই উইল অলওয়েজ স্টার্ট উইথ স্টাডি, উইথ রিডিং আ বুক। ওকে, যেটা আমি করবো, যে এখন তো সুবিধা হয়েছে, জেমিনিতে সার্চ দিয়ে বা চ্যাটজিপিটিতে সার্চ দিয়ে বইয়ের নাম দিলেই, বা মানে আমি কিভাবে কি বই পড়বো এটা সার্চ দিলেই চলে আসে। হ্যাঁ, চলে আসে। তো ওখান থেকে ধরেন একটা বই পিক করলেন, এখন এই বইটা পিক করে যেটা করবেন, এই বইটা পুরো পড়েন, 3টা কনসেপ্ট, জাস্ট সিঙ্গেল আউট 3 কনসেপ্টস যেটা আপনি অ্যাপ্লাই করবেন, এবং এই 3টা কনসেপ্ট এমনভাবে সিলেক্ট করবেন যেন পুরো বইটাই মোটামুটি কাভার হয়ে যায়, বাট যদি না হয় তাও কোনো সমস্যা নেই। 3টা কনসেপ্ট আপনি নিয়ে এসে নিজের জীবনে অ্যাপ্লাই করেন এবং এটাকে মানুষের সাথে শেয়ার করেন। ঠিক আছে, শেয়ার করেন। প্লাস আরেকটা যেটা বিষয় হচ্ছে, যে যদি পারেন একটু লেখেন বলতে এমন না যে আপনাকে ইউ হ্যাভ টু বি এ প্রফেশনাল মানে রাইটার, দরকার নাই। যা লেখেন ওটাই লিঙ্কডইনে বা ফেসবুকে ছেড়ে দেন, কেউ না পড়লেও কি যায় আসে। বাট যেটা হবে, আপনি যখন লিখবেন না, আপনার ওই লেখার মধ্যে দেখবেন যে মুখে আমি যতটা সহজে বলে ফেলি, লিখতে গেলে আমি একটু চিন্তা করছি, এটা কি আমি সঠিক বলতেছি, এটা কি আমি আসলে জ্ঞান আছে আমার, থিঙ্কিংটা ডেভেলপ হচ্ছে। তখন দেখা যাচ্ছে কি আমি হয় চ্যাটজিপিটিই মারবো দরকার হলে, না আমি একটু বইয়ে দেখবো, বা আমি কারোর সাথে কথা বলে একটু নেয়ার চেষ্টা করব। এই দেখেন আপনার কিন্তু নলেজটা একটু হলে এক্সটেন্ডেড হয়ে যাচ্ছে। লেখেন, তারপর হচ্ছে কারোর সাথে শেয়ার করেন, এটা হতে পারে। তারপর হচ্ছে লেখালেখি করেন, এটা তো বললাম। তারপর যদি আরও কিছু চান, কন্টেন্ট ডেভেলপ করে ফেলুন।
সে একটা ছোট্ট কোর্সই ডেভেলপ করে ফেলে। করলাম, কেউ না নিলে না নিক, বাট আমার মানে একটা কোর্স ডেভেলপ করলে আমি যে পরিমাণ শিখবো এটাই আমার কাছে অনেক বড় কিছু। তো এরকম অনেক কিছু সিস্টেম হইতে পারে। দিন শেষে ডিপেন্ড করে আপনি কোন সিস্টেমে মানে সবচেয়ে মানে ভালো মনে করেন। তবে আমার কাছে এই ফরম্যাটটা ভালো লাগে যে আমি বই পড়বো, বই থেকে লার্নিং নিব, নোট করব, সেইটাকে আমি তারপর হচ্ছে ওখান থেকে কী কী শিখলাম, কোশ্চেন জেনারেট করবো, সে 4-5টা কোশ্চেন জেনারেট করবো, এই 4টা কোশ্চেনের আমি আনসার খোঁজার চেষ্টা করবো। আই ট্রাই মাই বেস্ট টু অ্যাপ্লাই ইন মাই লাইফ। এবং আমার যখন 3টা বাচ্চা আছে তাদেরকে হোম স্কুলিং করাই, তাদের সাথে আমি শেয়ার করি, না বুঝুক কী যায়, বাট ওদের সাথে শেয়ার করে আসি। ও এটা করব। তারপরে হচ্ছে যে যেটা করবো যে আমি এটা লেখালেখি করার চেষ্টা করবো, লিঙ্কডইনে লিখবো, প্লাস আমি একটা কন্টেন্টও তৈরি করি, কন্টেন্ট তৈরি করে আমি আমার ওয়েবসাইটে ছেড়ে দিব। তো আমার দেখা যাচ্ছে এই প্রসেস যদি আমি ফলো করি, আলহামদুলিল্লাহ মানে আমার কোনো সমস্যা। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে ডোন্ট ব্লক ইউর সেলফ। আপনি সিভিল ইঞ্জিনিয়ার, সুতরাং সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, আপনার কোনো কথা নেই। কী যায় আসে, আপনার সাইকোলজি একটা প্রবলেম আছে, সাইকোলজি পয়েন্ট, ফিলোসফি পয়েন্ট, এখন এগুলো কোনো বিষয়ই না। নিজেকে ব্লক করবেন না একটা ফিল্ডে, ছেড়ে দেন নিজেকে, যেখানে যে থামেন। এটা অনেক ইন্টারেস্টিং পয়েন্ট স্যার, আপনি যেটা বললেন যে এখানে আপনি যে প্রসেসটাই বললেন, যেটা একটা আমার মনে এখনই চিন্তা করতেছিলাম, এটা একটা সুবিধা যেটা এখনকার অধিকাংশ মানুষ ইনক্লুডিং হয়তো আমি ভুল করি, সেটা হচ্ছে আমরা একটা ট্র্যাপে পড়ে যাই কনজিউম করার, খালি খাবো, বই পড়তেছি, দেখা গেলো যে কোনো স্কিল হতে পারে, এটা হচ্ছে অডিয়েন্স নিজের মতো চিন্তা করে নেবে। ধরেন কমিউনিকেশন, আমরা যখন জ্ঞান অর্জন শুরু করি যে 10টা বই পড়বো, 30টা বই পড়তেই আছে, অ্যাপ্লিকেশন নাই, কিচ্ছু নাই। আপনি বললেন কি যে সাথে সাথে আমাকে আউটপুটে যাইতে হবে, বইটা পড়লাম জাস্ট পড়লে হবে না, এটার মেইন অ্যাকশন পয়েন্টসগুলোকে এটা বের করবো। তারপর প্রশ্ন করার কথা বললেন, সেকেন্ড অফ অল যখন লিখতে যাবো, এটা মানে যে কি খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন লিখতে যাবেন ওই এক লাইনই আসতেছে না, তখন আপনি চিন্তা করবেন। এখানে লিখাটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, লিখতে গিয়ে আপনি চিন্তা করতেছেন, এইটা খুবই হেল্পফুল যে আপনি চিন্তা করবেন। তারপর এখানে আপনার চিন্তাটা হয়ে যাচ্ছে, প্লাস লিখাতে আপনার একটা আউটপুট, আপনি যে ওই যে ইনপুট নিছেন এর একটা কিছু তো আউটপুট থাকবে, আউটপুট আসতেছে। তারপর আপনি বলেন যে ভিডিও বানানো বা একটা সাম সর্ট অফ কিছু রাখা, কন্টেন্ট রাখা, এটাও কিন্তু একই বিষয়, আপনার চিন্তা করতে হচ্ছে আর আপনার আউটপুট থাকতেছে। তো আপনি যে পুরো সিস্টেমটা বললেন, এটার একটা সুবিধা হচ্ছে যে ইনপুট আছে প্লাস আউটপুট আছে, ইনপুটের কিন্তু শেষ নেই, মানে এমন না যে এটা স্টপ হয়ে যাবে, ইনপুট আসতেই থাকবে, কিন্তু এটা আমাদের ইনশিওর করা উচিত যে আউটপুটও যাচ্ছে সামনের দিকে, যেটা আমার মনে হয় অধিকাংশ মানুষ এখন ভুল করে। বুঝতে যেখানে একটা বিষয় সেটা হচ্ছে এখন তো পডকাস্ট, এই যে এই পডকাস্ট, তো আপনি পার্সোনালি বই পড়া, পডকাস্ট বা ভিডিও দেখা, এই দুইটার মধ্যে আপনার দৃষ্টিভঙ্গিটা কি থাকে? আমি অবশ্যই বই পড়া, মানে পডকাস্টের সাথে, পডকাস্টকে বইয়ের সাথে তুলনাই করা যাবে না। আচ্ছা, আর আমি পডকাস্ট দেখিও না সত্যি বলতে, যদিও পডকাস্টে বসে আছি, বাট আমি পডকাস্ট দু একটা দেখার চেষ্টা করেছি, বেনিফিশিয়াল, ডেফিনেটলি বেনিফিশিয়াল, তবে আই ক্যানট কম্পেয়ার দেম উইথ বুকস। আর সবচেয়ে বড় হচ্ছে পডকাস্টে যেটা হয় যে পডকাস্টে তো আমি শুনছি, এটা একটা প্যাসিভ জিনিস লাগে আমার কাছে। আচ্ছা, 2 people or 3 people are talking to each other and I am listening. তো আমার যেটা হয় যে মানে চিন্তার জায়গাটাকে আমার মনে হচ্ছে না অতটা হিট করে, শুনতেছি, আচ্ছা ঠিক আছে, তাদের মতো করে তারা বলতেছে। আর যেটা ব্যাপার হচ্ছে যে যেটা বলছে সেটাও তার ফিল্ডের জন্য, মানে তার নিজস্ব একটা ব্যাপার আর কি। তো বই যেটা হয় যে বই আমার চিন্তার জায়গাটাকে উদ্রেক করে, এবং বই ইজ মোর ডিফিকাল্ট দ্যান পডকাস্ট। বই পড়তে হবে, প্রসেস করতে হবে, চিন্তা করতে হবে, তারপরে অনেক জায়গায় আপনি বুঝবেন না, এই যে বুঝবেন না কিন্তু বোঝার চেষ্টা করা, আর এইটাই তো আপনাকে এক স্টেপ আগায় দিচ্ছে, তাই না? কারণ আপনি বুঝছেন না, তারপর বোঝার চেষ্টা করছেন, তারপর আপনি দেখা যাচ্ছে যে এই বইটা পড়তে যে আরেকটা বই দেখতেছেন বা বই পড়তেছেন, বা এইটা করতে যে হয়তো আপনি একটু চ্যাট জিপিটি বা একটু গুগলে সার্চও দিচ্ছেন, তাই না? তো এই প্রসেসটা আমার কাছে অনেক বেশি মানে ইন্টেলেকচুয়ালি স্ট্রেসফুল লাগে, বাট ইন্টেলেকচুয়ালি এনলাইটেনিংও মনে হয় আমার কাছে। এবং কারণ এখান থেকে আমার মনে হয় আমি অনেক বেশি শিখি বইয়ের থেকে রাদার দ্যান ফ্রম পডকাস্ট। তো যেমন অনেকে আবার পডকাস্ট পছন্দ করে, আমি তাদের এগেন্সে কিছুই বলবো না, অ্যাটলিস্ট শিখতেছে তো তারা, তাই না? কারণ সবার জন্য সব ফর্ম না, বাট তারপরেও যদি পডকাস্ট হয়তো আপনি শুরু করতে পারেন, বাট আস্তে আস্তে ইউ শুড মুভ অন টু বুকস। আমার হচ্ছে এখানে একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, যেহেতু পডকাস্ট করতে অবশ্যই ভালো বলতে হবে। মেইনসে পডকাস্ট বা ভিডিওর সুবিধা যেটা আমি পার্সোনালি দেখি, সেটা হচ্ছে যে কম সময়ে নলেজ অনেক বেশি আসে। ধরেন এই যে 1 ঘন্টা, ধরেন কমিউনিকেশনের একটা আমি 1 ঘন্টা যদি পডকাস্ট বা ভিডিও দেখি, আমি অনেক কিছু শিখতে পারি। হয়তো একটা বই যেটা 3 মাস লাগবে পড়তে, কারণ কঠিন বেশি, ওখানে যা শিখবো ইনপুট পডকাস্ট থেকে অলমোস্ট সেম আসে। সো আমার কাছে মনে হয় দুইটা ইনপুট সেম। এখন যেটা সুবিধা হয় বইয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে যে
আমরা যখন ভিডিও দেখি, ভিডিও কনজিউমে কিন্তু আমাদের চোখ টোক মানে ভিজুয়ালাইজেশন আপনাকে আমাকে ব্লক করে রাখছে, কিন্তু বইয়ের ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন নাই। সো আমি লেখাটা ইনপুট নিয়ে নিজের মতো ভিজুয়ালাইজ করি, নিজের মতো স্টোরির কথা চিন্তা করি, আমার সাথে এটা কি হয়েছে এক্সপিরিয়েন্সের সাথে কানেক্ট করি, যেগুলো হয়তো ভিডিওতে মিসিং। এটা আমার মনে হয়। তো আমার মনে হয় দুইটা যদি কেউ করতে পারে সেটা বেস্ট হয়। বাট বই আসলে রিপ্লেসেবল এখনও না, কারণ হচ্ছে আমাদের ইমাজিনেশনটা ব্ল্যাঙ্ক থাকে বই পড়ার ক্ষেত্রে। আমরা নিজেদের মতো ইমাজিন করে থাকি, একই বই থেকে মানুষ বিভিন্নভাবে নিজের সাথে কানেক্ট করতেছে। তো এইটা আমার মনে হয় আমি আপনার সাথে একটু দ্বিমত করি। হ্যাঁ, সেটা হচ্ছে পডকাস্টের ক্ষেত্রে সেটা বললেন যে বইয়ের ইনপুট আর পডকাস্টের ইনপুট এক। এই জায়গাতে আমার দ্বিমতটা এই জায়গায় হচ্ছে যে পডকাস্ট হচ্ছে জিস্ট, ঠিক আছে? আমি এই কথা যেগুলো বলছি, আমি যখন একটা বই লিখি আমি কিন্তু এটাকে আরো ইলাবোরেট করবো, হ্যাঁ রিসার্চ পেপারের সাহায্য নেব, বইয়ের সাহায্য নেব, এবং দেখা যায় একটার এগেনস্টে এখন হয়তো আমি একটা মতামত বলবো, আমি বইয়ে কিন্তু আর 3-4টা মতামত বলবো একই জিনিসের ব্যাপারে। তো তারপর হচ্ছে দেখেন যে বইয়ে আবার দেখা যাচ্ছে একই বইয়ে আপনি বিভিন্ন ফিল্ডে ঢুকবেন, কখনো সাইকোলজিতে ঢুকে যাচ্ছেন, কখনো সায়েন্স, কখনো ফিলসফি, কখনো বিভিন্ন জায়গায় আপনি ঢুকছেন। তো ইনপুটস আর অলসো নট সেম। এখন সমস্যা যেটা হচ্ছে যে অনেকে হয়তো নিতে চায় না বই, কঠিন আবার বলি। তো বাট ইনপুটস আর অলসো নট সেম, আউটপুটস আর অলসো নট সেম। আউটপুট সাবমিট আমি বললাম, কিন্তু ইনপুট হ্যাঁ ঠিক আছে, আর বেশি কিছু বললাম না, যেহেতু দ্বিমত তো হবেই। আচ্ছা আচ্ছা, এখন স্যার এই স্কিল ডেভেলপমেন্ট বা লার্নিং হাউ টু লার্ন, যেটা বললাম যে বিদেশি কোর্স খুবই ভালোভাবে চলে, এখন সময় এসে মানে নিজে নিজে শেখাটা কি সম্ভব কিনা, মানে সেলফ লার্নিং যেটা আপনি বলতে পারেন, এটা কি সম্ভব নাকি আলটিমেটলি আমাদের কোর্স বা টিউটরের হেল্প নেওয়া উচিত? ওকে, অবশ্যই সম্ভব। সম্ভব না কেন? অবশ্যই সম্ভব। মানে সেলফ লার্নিং মানে আমাদের এখনকার টেন্ডেন্সি হচ্ছে কি যে আচ্ছা এই স্কিলটা বাজারে চলছে, সো আই হ্যাভ টু গো টু আ ট্রেনিং ইনস্টিটিউট অর হ্যাভ টু মানে কি বলে রিচ অন টু আ ট্রেনার, যার কাছ থেকে আমি শিখে নিব আর কি। নিজে নিজের আসলে এটা আমরা নেই না, কিন্তু আসলে এই মেথডটাই আমার কাছে রং মনে হয় সত্যি বলতে। মানে প্রথমেই একজন ট্রেনার, প্রথমেই ট্রেনিং ইনস্টিটিউট বা আদৌ দরকার আছে কিনা, এই জায়গাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আপনাকে একটা সিনারি দিই, মনে করেন হিস্টোরিওগ্রাফি। হিস্টোরিওগ্রাফি হচ্ছে একটা সাবজেক্ট যেটা হচ্ছে মানে হিস্ট্রি টেকনিক্যাল সাইড, মানে হচ্ছে আপনি হিস্ট্রি কীভাবে লিখবেন, এটা তো একটা মেথোডোলজি আছে বা প্রিন্সিপাল আছে বা একটা ফিলসফি আছে, সেইটাই শেখানো হয়েছে হিস্টোরিওগ্রাফিতে। তো এখন আপনার মনে করেন এই হিস্টোরিওগ্রাফি, মনে করেন জুলাই 2024 যে একটা বিপ্লব হয়ে গেল, এটার আপনি হিস্ট্রি লিখবেন। এখন এটা আপনি কি লিখতে পারবেন? হয়তো পারবেন, কিন্তু যেটা হবে যেটা একাডেমিকলি হবে না, মানে রিগারাস হবে না। একজন একাডেমিশিয়ান হিস্ট্রিয়ান লিখলে যেরকম হবে সেরকম হবে না। তো এখন তার মানে এটা একটা মেথোডোলজি তো অবশ্যই আছে। এখন এটা নিয়ে আপনি পড়াশোনা করবেন, কি করবেন? আপনি কি একটা মানে কিভাবে পড়াশোনা করলে আপনি বেশি শিখবেন? যে একটা পডকাস্ট শুনবেন হিস্টোরিওগ্রাফি কীভাবে লেখে, নাকি আপনি কোনো ট্রেনিং ইনস্টিটিউটে যাবেন শেখার জন্য? না, আপনি এরকম করবেন, আচ্ছা ঠিক আছে আমি একটা বই পড়ি, ঠিক আছে, একটা বই পড়ি এবং এই বই টার্গেট থাকবে এই বই পড়ে আমি যা হবে সেটা আমি নিজে একটু একটু করে লেখার চেষ্টা করব। কোনটাতে আপনি বেশি শিখবেন? লেখা সেকেন্ডটা, মানে থার্ড যেটা বললাম যে লাস্টটা। লাস্টটা যেটা, ইয়েস। তো রিসেন্টলি এইরকমই একটা কেস হয়েছে আমার সাথে। আচ্ছা, মানে একটা আমার হিস্টোরিওগ্রাফি নিয়ে খুব জানার আগ্রহ ছিল, কারণ দেখেন মার্কেটিং রিসার্চ করি না, মার্কেটিং বিভিন্ন ডেটা নিয়ে কাজ করি। এই ডেটা এই জিনিসগুলো যদি আপনি হিস্টোরিওগ্রাফি জানা থাকে আপনি খুব ভালো অ্যানালাইসিস করতে পারবেন। তো আমার এটা নিয়ে জানার খুব ইচ্ছা ছিল হিস্টোরিওগ্রাফি, কিন্তু আমি একটা বইও নামাইছিলাম, সেটা হচ্ছে যে জন লুইস গ্যাডিস, একজন বেশ মানে নাম করা একজন হিস্টোরিয়ান ফ্রম ইউএস। তো তার একটা বই নামাইছিলাম, হচ্ছিল দ্য ল্যান্ডস্কেপ অফ হিস্ট্রি। এই বইটা মানে আমি 10 বার অ্যাটেম্প্ট করেছি পড়ার জন্য, বাট প্রথম চ্যাপ্টার অর্ধেক যেই আমার কি জানি মনে হতো আজ বাদ দিই, অন্য কিছুতে শিফট করি, হচ্ছিল না। তো আমি একটা মানে সফট স্কিল লার্নার্স অ্যাসোসিয়েশনে যুক্ত, সেটা হচ্ছে বাংলাদেশ সফট স্কিল লার্নার্স, এরকম নামে একটা অ্যাসোসিয়েশন আছে, সেখানে আমি যুক্ত। তো ওখান থেকে আমাকে বলা হলো আপনি একটা এই জানুয়ারিতে আপনি একটা সেশন নেবেন, কিসের উপর আপনি ডিসাইড করেন। তো আমি দেখলাম ইয়েস দিস ইজ দ্য টাইম, মানে গোল্ডেন অপরচুনিটি টু ডেভেলপ সামথিং অন হিস্টোরিওগ্রাফি, রিড সামথিং অন হিস্টোরিওগ্রাফি অ্যান্ড ডেভেলপ সামথিং অন হিস্টোরিওগ্রাফি। তা আমি কি করলাম, ওই বইটা পড়া শুরু করলাম। 7 to 10 ডেজের মধ্যে বইটা শেষ করলাম। বইটা যখন শেষ করলাম আমি দেখলাম যে এটা তো খনি আসলে জ্ঞানের, কি নাই, আপনি সায়েন্স বলেন, ফিলসফি বলেন, সাইকোলজি বলেন, আপনি তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জিনিসপাতি বলেন, আপনি কমপ্লেক্সিটি বলেন,
তারপর হচ্ছে যাই বলেন না কেন হিস্ট্রিতে অবশ্যই আছে, সব কিছুই হিস্টোরি কিভাবে লেখা হয় তার মধ্যে আছে। তো আমি কি করলাম, ওই বইটা পড়ে আমি 5টা প্রশ্ন রেডি করলাম, যে এই 5টা প্রশ্নের আনসার আমার খুঁজতে হবে এই বইটা থেকে, প্লাস আরো বই, মানে হিস্টোরিওগ্রাফির উপর আরো বই। যখন আমি 5টা প্রশ্নের আনসার লিখলাম, মাই সেশন ইজ রেডি আলহামদুলিল্লাহ, মোর দ্যান 1 আওয়ার। ইনফ্যাক্ট আমি 1 আওয়ার শেষ করতে পারিনি, শেষ পর্যন্ত আমাকে 5টাকে 3টাতে কভার করতে, 3টাতে নিয়ে আসতে হয়েছে, কারণ 5টা কভার করলে আমার 2 থেকে 3 ঘন্টা লাগতো, সেজন্য আমাকে টাইম ছিল হচ্ছে আধা ঘন্টা, তাও আমি 1 ঘন্টা সময় নিয়ে নিছি, নিয়ে আমি 5টা থেকে 3টা কোশ্চেন আমি কভার করি। তো এই যে আমি করলাম, এটাতে আমি যে পরিমাণ শিখলাম, মানে আসলে সত্যি কথা বলতে আমি কোনো কোর্স করে কোনো জায়গায় একটা মানে পডকাস্ট দেখে আমি এই জিনিস করতে পারতাম না। আমি বই পড়েছি, বই পড়ে সেটা লার্নিং জিস্ট বের করেছি, প্রশ্ন রেডি করেছি, সেইগুলাকে আনসার যখন লিখলাম দেখলাম আমার সেশন রেডি। এবং ওই আনসারগুলো এমন না যে হিস্ট্রি কীভাবে লেখা হয় ওই প্রশ্নের আনসার আমার দরকার নেই, কারণ ওটা তা হিস্টোরিয়ানরা করবে। আমি করলাম কি, ওই প্রশ্নগুলো আমার দৈনন্দিন জীবনে কি কাজে লাগে। সেবার একটা প্রশ্ন ছিল যে যে এরকম যে মানে আমাকে এই প্রশ্নটা করে আর কি এক গ্রুপ অফ পিপল, যে আপনি তো ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন, আমরা তো ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করিনি, তো আমাদের কি কোনোই ফিউচার নেই? তো এইটার সাথে আমি যখন, এবং জব ক্ষেত্রে কিন্তু এটাই, কিন্তু ভালো ইনস্টিটিউশনে এখনো খুব দেখে। তো জব মানে ওই হিস্টোরিওগ্রাফি যখন পড়লাম, ওখান থেকে আমি সুন্দর মতো একটা প্রশ্ন আনসার দেখলাম, এটার সাথে পুরো মিলে যাচ্ছে। আচ্ছা, এবং আমি এখানে আরেকটা কিছু জিনিস বলে রাখি, যেমন ওখানে একটা কনসেপ্ট ছিল হচ্ছে পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা আমি যখন পড়লাম, তো আমি ওটা হিস্ট্রির এগেনস্টে আমি বুঝলাম, বাট আমার দৈনন্দিন জীবনে কী কাজে লাগে হিস্ট্রির। এখন যদি আমি আপনাকে হিস্ট্রি নিয়ে মানে বক্তব্য দিই, আপনি শুনতে ইন্টারেস্টেড, দরকার কি আমার? কিন্তু এখন এটা তো আপনার জিন্দগির সাথে কানেক্টেড করতে হবে আমাকে, তাই না? তো পরে আমি দেখলাম যে চিন্তা করতে করতে আমি কোনোভাবে এটা কানেক্ট করতে পারতেছি না। এরপর কি হলো, আচ্ছা বাদ, না পারলে নাই। পরের দিন আমি যখন অফিসে যাচ্ছি, অ্যাজ ইউজুয়াল বাই ওয়াকিং ইনশাল্লাহ, গুড ডিস্টেন্স, হাঁটতে হাঁটতেই আমি অন্য কিছু নিয়ে চিন্তা করতে করতে এটার আমার আনসার চলে আসছে, যে আসলে এইটা কোথায় কাজে লাগে আমার দৈনন্দিন জীবনে। তো এইটাই আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যখন অ্যাক্টিভ প্রসেসে ঢুকবেন, মানে স্কিল ডেভেলপমেন্টের, মানে আপনি সেলফ ডেভেলপমেন্ট, যেমন সেলফ লার্ন করা স্কিল, এই প্রসেস যখন আপনি ঢুকবেন, আপনি স্কিল তো শিখবেনই, প্রয়োগও করা শিখবেন, প্লাস এমন কিছু শিখবেন যেটা হয়তো আপনি ট্রেনারের কাছে গেলে শিখবেন না। কেন আমি বলি, ট্রেনারের কাছে গেলে কি হয়, আপনি ট্রেনারের কাছে যাবেন, মনে করেন আমি সেদিনই এক ট্রেনারকে শুনতেছিলাম লিঙ্কডইনে, বলতেছিলেন যে নাম নিচ্ছি না, না আপনি নাম নিচ্ছি না, উনি বলছেন যে আপনার কমিউনিকেশন স্কিল শিখতে হবে। কমিউনিকেশন শিখতে কী করা লাগবে? ইন্টারপার্সোনাল স্কিল শিখতে হবে। আচ্ছা, ইন্টারপার্সোনাল লিসেনিং স্কিল শিখতে হবে। আবার কোনো স্কিল না যদি আপনি লিসেনিং স্কিল না জানেন। আবার আরেকটা জানি কি একটা স্কিলের কথা বললো, আমি বুঝি ইমোশনাল ইন্টেলিজেন্স। তা আমি দেখলাম যে আপনি দেখেন গেলেন একটা শিখতে, উনি আপনাকে আরও 3টার কথা বলে দিচ্ছেন। এখন এই 3টার কথা কেন বলছেন? বিকজ হি হ্যাজ গট কোর্সেস ডেভেলপড অন দোজ মানে টপিকস অ্যাজ ওয়েল। এখন আপনি একটা শিখতে যাবেন, তা আপনাকে 4টা শিখতে হবে, কারণ এটার আগে ওইটার পরে এইটা ব্যবহার করে বলবেন। তো এতে কি হচ্ছে, কি আপনার টাকা যাচ্ছে, বাট দিন শেষে যেটা হচ্ছে কি, ওই যে রেসিপি দেখে রান্না করার মতো। মানে আমি তখন রান্নাবান্না, আমার মেয়ের সাথে রান্নাবান্না করি, এটা আমার খুব ভালো লাগে, স্কিলটা শিখতেছি আর কি। তো ওখানে যেটা হয় যে, মানে এটা আমি ওই দিনই ডিসকাভার করলাম, যে তেহারি রান্না করেছি, তো তেহারির মাংস আর চাল এই দুইটার সাথে কোনো মেলবন্ধন নাই। মানে তেহারির যে মানে মাংসের যে স্বাদটা তেহারির মানে চালের মধ্যে নাই, চালটা মনে হচ্ছে আর এক জায়গা থেকে আমি অ্যাড করে দিছি। তো কিন্তু এটা তো একটা সিস্টেম, একটা পুরো একটা কি বলে কোহেসিভ একটা জিনিস হওয়া উচিত, হয় নাই। তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে রেসিপি দেখে রান্না করলেই মনে হয় এরকম হবে। তখন আমি কি করলাম, সামিন নজরাত নামের একজন শেফ আছেন আমেরিকান, তার একটা বই আছে সল্ট, ফ্যাট, অ্যাসিড অ্যান্ড হিট। উনি বলতেছেন এই 4টা এলিমেন্ট যদি আপনি ভালো করে শেখেন, তাহলে আপনার রেসিপি লাগবে না, কারণ উনি প্রিন্সিপালের দিক দিয়ে চলে গেছেন। আচ্ছা, ঠিক আছে, আসলে সল্টের কাজ কি? এখন আপনি সল্ট বলতেছে হচ্ছিল 1 চামচ দিতে হবে, কি বলে টি স্পুন দিতে হবে, টেবিল চামচ দিতে হবে, আপনি ওটাই দিচ্ছেন, কিন্তু আপনার যে এলিমেন্ট আর তার এলিমেন্ট তো আলাদা, আপনার তার বিফ তো আলাদা, তাই না? আপনার দেখে নির্ধারণ করতে হবে, ইয়াস আমাকে এই পরিমাণ ফাউন্ডেশনটা স্ট্রং করার, ইয়েস ফাউন্ডেশনটা স্ট্রং, মূলনীতিটা স্ট্রং করতে হবে। তো এইখানেই হচ্ছে সমস্যা, মানে ওই জন্য রান্নাটা আমাদের হচ্ছে না। তো এই জন্য আমরা এখন ওই দিকে গেছি আর কি, আমরা প্রিন্সিপাল বেসড চলে গেছি, আমি আর আমার 2 মেয়ে আর কি। তো স্কিলেও এরকম হয়, আপনার কমিউনিকেশন স্কিলের জন্য আলাদা আলাদা এত স্কিল শেখার দরকার নেই। যেমন আমি রিসেন্টলি একটা বই বের হয়েছে,
রিসেন্টলি বলবো কি 1-1.5 বছর হয়ে গেছে, সে সুপার কমিউনিকেটার্স। বইটা হচ্ছে একেবারে আপডেটেড রিসার্চ নিয়ে লেখা, ইংলিশে। ইংলিশে লিখছেন হচ্ছে চার্লস ডুহিগ। এই বইটা আমি পড়ছি। আপনি এই বইটাই সিলেক্ট করেন, যদি যে কমিউনিকেশন স্কিল শিখতে চাই এই বইটাই আপনি পড়েন, কঠিন লাগে লাগুক, ইংরেজি পারেন না তাও পড়েন, দরকার হলে আপনি কারো সাহায্য নেন, বা এখন তো ট্রান্সলেটও করা যায় অনেক কিছু, ওইগুলো করে আপনি পারবেন। এই বইটা পুরা পড়েন, পড়ে এখান থেকে কয়েকটা প্রশ্ন বা কয়েকটা টিপস, 2-3টা টিপস নিয়ে আসেন, নিয়ে এসে অ্যাপ্লাই করেন, এবং আপনি নেক্সট যে কনভারসেশনে যাচ্ছেন সেখানে ওটা আপনি অ্যাপ্লাই করেন, ওইভাবে চিন্তা করেন, বেশি না এইভাবে করে আপনি 2-3 মাস অ্যাপ্লাই করেন, দেখবেন যে ওই কমিউনিকেশন স্কিল আপনার মধ্যে চলে আসছে। আর ওই লিসেনিং স্কিল হাবিজাবিগুলো কিচ্ছু দরকার নেই, কারণ কি আপনি আর আমি তো কনভারসেশন করছি, এখন কি লিসেনিং কি ইজ অ্যান অ্যাক্টিভ পার্ট অফ ইট, তাই না? এখন কি এটাকে আমার আলাদা শিখতে হবে, তাই না? ইন্টারপার্সনাল স্কিল, আমি আর আপনি কমিউনিকেট করছি, এটাকে আমাকে আলাদা শিখতে হবে এটার জন্য। ইমোশনাল ইন্টেলিজেন্স, এখন আমি আপনার মধ্যে কি ইমোশন চলছে, আমার মধ্যে কি ইমোশন চলছে, এইটা তো এমনিতেই কনভারসেশন যখন আপনি করবেন আপনি দেখবেন যে অনেক কিছু ধরে ফেলবেন। মানুষের এই যে যত বেশি কনভারসেশন করবেন তখন আচ্ছা তার চেহারা এটা বলছে, তার মনেও হয়তো বা কিছু একটা চলছে আর কি, বা সে এইভাবে ফিল করছে, বা তার ইমোশনটা এভাবে কাজ করছে, এটা কিন্তু আপনি নিজেই বুঝে যাবেন। তো আসলে আমরা সমস্যা যেটা হচ্ছে কি, আমরা ওই রেসিপি দেখে চাল ডাল আলাদা আলাদা অ্যাড করার চেষ্টা করছি, এইটা করে আসলে ওই দিন শেষে আপনি টাকা খরচ করছেন, বাট ইউ আর নট বিং স্কিলড অর ইউ আর নট বিং কম্পিটেন্ট ইন, মানে ইন দ্য স্কিল অর ইন দ্য লার্নিং এনভায়রনমেন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বি স্কিলড অ্যাট। যেটা করা দরকার সেটা হচ্ছে যে আপনি একটাকে ফোকাস করেন, পুরো সিস্টেমটাকে ফোকাস করেন। কমিউনিকেশন, আই উইল মাস্টার কমিউনিকেশন, দেখবে যে এইটাকে মানে টার্গেট করেন, এইটা নিয়ে পড়াশোনা করেন, এইটা নিয়ে কথা বলেন, এইটা নিয়ে কাজ করেন, সব কিছু এমনিতেই অটোমেটিকলি চলে আসবে। আর ট্রেনার ইনস্টিটিউট এগুলো খোঁজার দরকার নেই, মানে জিনিসটা হয়ে গেছে কি ওই যে ইসের মতো, কি বলে, কমোডিটি টাইপের মতো। আইফোন আসছে, আইফোনের দিকে ছোট, এইটা আসছে এটার দিকে ছোট, ওটা দিকে না, এত কিছু দরকার নেই। ডোন্ট বি সো রেস্টলেস, একটা একটা করে আগান। এখানে হচ্ছে আমার মনে হয় যে সমস্যাটা হচ্ছে যে মানে নলেজ বাড়তেছে না। ওভারঅল যদি কমিউনিটির কথা চিন্তা করেন, ওই একজনের যে খুব বেশি নলেজ ওটা 10 জন নিচ্ছে, সেম নলেজটা যাচ্ছে, ওটাই আছে, হ্যাঁ। কিন্তু ওভারঅল আউটপুট Yes. সেটা বাড়তেছে না। যেটা আমার আপনাকে ভালো লাগে একটা অন্যতম কারণ হচ্ছে আমি জানি আপনার সাথে যে কোনো টপিকে কথা বললে অনেক এমন কিছু পাবো যেটা মনে ওখানে জানি না, কারণ এটা আপনার ভালো গুণ যে আপনি হয়তো চিন্তা করছেন অনেক, ভুল হোক, ভুল বলতে ভুল না, মানে আপনার সাথে আমার Different পার্সপেক্টিভ নাও মিলতে হতে perspective পারে, different হইতে পারে, হ্যাঁ। কিন্তু আপনি যে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ বলতেছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু আইডিয়া ক্রিয়েট হয়। Yes. সো এটা আমার মনে হয় যারা জ্ঞান অর্জন করতে চায়, স্কিল ডেভেলপ করতে চায়, মানে হুবহু আরেকজন দেখে নিয়ে ওটাই আমি ছেড়ে দিচ্ছি, তার চেয়ে বেশি যদি আমি নিয়েই ছাড়ি, মানে ওটা Yes. একসাথে হয়, যদি আমি নিচ্ছি ছাড়ার চেষ্টা করতেছি, আউটপুট দেওয়ার চেষ্টা করতেছি, এখানে কিন্তু হচ্ছে কনজিউমার ট্র্যাপ কি যিনি একটা বলে, টিউটোরিয়াল হেল, এটাও আছে, এটাতে যাতে না পড়ে যায়। এখন হচ্ছে আমি এখানে আরেকটা জিনিস বলে রাখি, যেটা আপনি তুললেন যে যেটা হচ্ছে যে আপনার বাস্তবতা আমার বাস্তবতা কিন্তু এক না, ঠিক আছে? আপনি কমিউনিকেশন যেভাবে শিখবেন, এখন আপনি মনে করেন একটা স্কুলে কাজ করেন আর আমি কাজ করি একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে, এখন ওখানকার কমিউনিকেশন আর আপনার কমিউনিকেশন ডিফারেন্ট, ধরন ডিফারেন্ট। এখন যদি একই মেথডে আমি শিখতে যাই তাহলে তো মুশকিল, মূলনীতি এক হইতে পারে, ঠিক আছে, কিন্তু মেথড ইজ ডিফারেন্ট। তো এই জন্য আমি বলি যে আপনারা মানে নিজের প্রিন্সিপাল খোঁজার চেষ্টা করেন, মানে নিজেকে খোঁজার চেষ্টা করেন, রাদার দ্যান কপিং অর ফলোয়িং সামবডি এলস। কারোর কাছ থেকে যত লার্নিং নেন, বাট অ্যাপ্লাই করেন নিজের মতো করে। আর এটা তখনই সময় চিন্তা করতেছে মানুষ নিজের লাইফের সাথে রিলেট করতেছে। উস্তাদ, এখন আমি তো টুকটাক কমিউনিকেশনটা পছন্দ করি, এটা আমার পছন্দের একটা সাবজেক্ট। তো এখন ধরুন আপনি বললেন যে কমিউনিকেশন, তাহলে আমি কমিউনিকেশন শিখবো কিভাবে? কারণ আসলে তো লিসেনিংটা অনেক ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক ইম্পর্টেন্ট, আর কমিউনিকেশন অন্য যা যা বিষয় আছে এগুলো তো ইম্পর্টেন্ট হইতে পারে, প্রোনাউন্সিয়েশন বা XYZ। তা আপনি ধরেন কমিউনিকেশন শিখাবেন, আপনি নিজে শিখাবেন, ধরেন আপনাকে সে আমি এটা দিলাম, তা আপনি আমাকে কমিউনিকেশন শিখান, যে আমি যদি কমিউনিকেশন শিখতে চাই আপনার গাইডেন্সটা কি? আপনি কমিউনিকেশন যদি, প্রথম কথা হচ্ছে আপনি কতটুকু কমিউনিকেশন অলরেডি ডেভেলপড এটা দেখতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, নিজের অবস্থাটা বুঝতে হ্যাঁ, নিজের অবস্থা। এখন আপনি আলহামদুলিল্লাহ ইউ আর ডুইং পডকাস্ট, ইউ আর টকিং টু সো মেনি পিপল অন আ ডেইলি বেসিস, সো আপনার কমিউনিকেশন ইজ বেটার দ্যান আদার্স, কারণ আপনি একেবারে আনকোরা না, আপনার একটা প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, আপনাকে আমি যেটা উপদেশ দিব, আপনি এইটা নিয়ে পড়াশোনা করেন। ধরেন আপনি, আমি যে বইটা বললাম সুপার কমিউনিকেটার্স, আপনি এই বইটাই পড়েন, ঠিক আছে, বা আরো অনেক বই আছে এগুলো পড়তে পারেন, আমি সব বই তো পড়িনি। এই একটা জিনিস বলবো, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন, আপনাকে কোরআন কাছে এখন কোর্স করতে হবে না, ঠিক আছে? আপনি যেমন আমাকে বলেন না যে আপনার পাবলিক স্পিকিং কোর্স করতে চাই, ইউ ডোন্ট নিড টু ডু ইট।
ঠিক আছে, আমি কোর্স বেচতে আসিনি, আমি আসছি শিখাইতে বা শিখতে এবং শিখাইতে যদি আমি পারি আর কি। ইউ ডোন্ট নিড টু ডু ইভেন পাবলিক স্পিকিং, মাই কোর্স। ঠিক আছে, আপনার এখন যেটা বেশি দরকার, বেশি বেশি অ্যাপ্লিকেশন। আচ্ছা, ঠিক আছে, অ্যাপ্লিকেশন। মনে করেন আপনি কমিউনিকেশন জিনিসটা এমন, যেটা হচ্ছে যে আপনি বই পড়লেন, বাট দিন শেষে ইউ ডোন্ট অ্যাপ্লাই ইন দ্য রিয়েল সিচুয়েশন, আপনি আর কমিউনিকেটর হইতে পারবেন না, ওই রকমই থেকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছিল মানে একেবারে সিচুয়েশন স্পেসিফিক। আপনাকে নিজেকে সিচুয়েশনে ফেলতে হবে, কঠিন কঠিন মানে প্লেস ইয়োরসেলফ ইন ডিফিকাল্ট সিচুয়েশনস অ্যান্ড হাউ ইউ ক্যান ওভারকাম দোজ সিচুয়েশনস। এইটা আপনি এখন নিজেকে বেশি বেশি করে ফেলেন, কঠিন কঠিন সিচুয়েশনে ফেলে দেন, ফেলে দিয়ে, আর আপনার তো সহজ, আপনি যেহেতু পডকাস্ট করছেন এখন, তো আপনি ফেলে দেন, ফেলে দিয়ে দেখেন আপনি হাউ ইউ নেভিগেট থ্রু দোজ সিচুয়েশনস। এরপর দেখবেন যে আপনি নিজেই বের করে ফেলবেন আসলে আপনার সিচুয়েশনের যে ডিফিকাল্টিগুলো, এগুলো আপনি জয় করতে পারছেন না, সবটা পারবেন না, এটাই স্বাভাবিক। ওটা লার্নিং হবে। ওইটাই লার্নিং। যখন আপনি একবার পারবেন না, দ্বিতীয়বার চিন্তা করছেন পারলাম না কেন, আচ্ছা কি করলে পারতাম, এই চিন্তার মধ্যে নিজেকে ফেলেন, তাইলেই দেখবেন এটা ডেভেলপ হয়ে গেছে। কমিউনিকেশনের জন্য দুইটা জিনিস খুব জরুরি, একটা হচ্ছে সিচুয়েশনস অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ সিচুয়েশনাল ডিফিকাল্টিস। এটা আমার কথা না, এটা হচ্ছে নাসিম নিকোলাস তালেবের কথা। দুইটা জিনিস খুব জরুরি, যে কোনো স্কিল বা যে কোনো রিয়েল লাইফ কম্পিটেন্স শেখার জন্য দুইটা জিনিস খুব জরুরি, একটা হচ্ছে সিচুয়েশনস অ্যান্ড রিয়েল লাইফ মানে সিচুয়েশনাল ডিফিকাল্টিস। কারণ সিচুয়েশনস হচ্ছে আপনি একটা সিচুয়েশনে ফেলে দিলেন, সেখানে আপনি দেখলেন যে সহজ সিচুয়েশন হইতে পারে, এখন সিচুয়েশনের ওইটার সাথে একটা অ্যাটাচ কিছু ডিফিকাল্টিস থাকে। এখন আপনি মনে করেন যে আপনার প্রফেসরের সামনে আপনি নিজেকে ফেলে দিলেন, এইটা ডিফিকাল্টিস, আর আপনার একজন কলিগের সামনে আপনি নিজেকে ফেললেন, এটা ডিফিকাল্টিস আলাদা। তো এই যে ডিফিকাল্টিসগুলো যদি আপনি ন্যাভিগেট করতে পারেন, জয় করতে পারেন, দেন ইউ গ্রো ইন কমিউনিকেশন। কমিউনিকেশন কোনো না যে ট্রেনের কাছে যাবো, ম্যাজিক কিছু ওয়ার্ড শিখবো অ্যান্ড আই উইল বি আ কমিউনিকেটর। সরি, skill or competence or communication doesn't work in this way. You have to apply what you learn, okay, and also you have to place yourself in difficult situations and you have to overcome those situations. এইভাবে করে আপনি নিজেকে ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ কমিউনিকেশন আসবে না। খুবই ইন্টারেস্টিং। আমি আরেকটা বিষয় যাবো তার আগে, কমিউনিকেশন নিয়ে থাকে, এটা নিজস্ব প্রশ্ন তো পেয়ে গেছি আপনাকে। সেটা হচ্ছে ধরেন এখানে তো এলিমেন্টগুলো আছে বিভিন্ন সিচুয়েশন, যেটা আমার ক্ষেত্রে সমস্যা দেখছি, আমার ক্ষেত্রে না অধিকাংশ দেখে ধরেন লিসেনিংটা শিখলাম, আর লিসেনিং তো খুব গুরুত্বপূর্ণ, সবাই করছে, খুবই গুরুত্বপূর্ণ, রাগ কন্ট্রোল করার অনেক জ্ঞান অর্জন করছি, কিন্তু এইটা মনে পড়ে রাগ, বইয়ের সাথে রাগ ঝগড়াঝগড়ি করার পর যখন ফিরি তখন মনে পড়ে ও রাগ কন্ট্রোল করার কি কি ছিল, বা বউকে থামাই দিয়ে তুমি থামো আমি কাজ করি, তারপর মনে পড়ে ও লিসেনিং ইম্পর্টেন্ট ছিল। তো এই বিষয়গুলো নিয়ে কেমনে ওভারকাম করবো? এইটা হচ্ছে হ্যাবিটের উপর। মানুষ যখন মানে এগুলো হয় কি যে আপনি অনেক কিছু শিখবেন, বাট হ্যাবিটে না আসলে তো ওই শেখাটা, ওই যে বললেন শেষ করার পর মনে হচ্ছে আরে এটা রাগ কন্ট্রোল করার কথা ছিল, সবাই তাই। ঠিক আছে, তো এখানে ব্যাপার হচ্ছে হ্যাবিটের উপরে, এবং আপনি মানে প্রতিদিন নিজেকে একটা শিক্ষা দিবেন। মনে করেন ঘুম থেকে উঠবেন, ঠিক আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে দুইটা জিনিসের যদি মানে গার্ডিং মানে হেফাজত রক্ষা করা যায়, তার জন্য জান্নাত নিশ্চিত। একটা হচ্ছে আপনি বুঝতেই পারছেন, একটা হচ্ছে দুই চোয়ালের মধ্যে যেটা, আরেকটা তো বুঝলেনি। এই যে দুই চোয়ালের মধ্যে যেটা জিহ্বা, এইটাই তো হচ্ছে সবচেয়ে বড় জিনিস, তাই না? এখন এইটা আপনি মনে করেন যে আচ্ছা আজকে একটা লেকচার শুনলেন বা ডক্টর মঞ্জুর ইলাহিকে শুনলেন কিভাবে জবান কন্ট্রোল করতে হয় বা সবকিছু শুনলেন, পরের দিনই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, ইটস নট নেসেসারিলি দ্যাট। কিন্তু যেটা হবে আপনি কি করবেন, আচ্ছা আমি চেষ্টা করবো অ্যাপ্লাই করার, পরের দিন হয়তো একটুখানি অ্যাপ্লাই করেছেন, একটু, এরপরে যখন তারপর অনেক কিছু বলে ফেলবেন, এরপরের দিন হয়তো আরেকটু বেশি। এবং প্রতিদিন সকালবেলা নিজেকে একটা দেন, রিমাইন্ডার দেন। যেমন যেসব ফাইল আমার প্রতিদিন খোলা হয় ক্যানভাতে, ওখানে শুরুতেই আমার লেখা থাকে হচ্ছে যেটা আমি নিজেকে সবসময় শিখাইতে চাই। যেমন আমি একটা জিনিস নিজেকে শিখাইতে চাই, সেটা হচ্ছে যে ডোন্ট চেজ বিজনেস, চেজ ফিলসফি। এটা আমার ফিলসফি, ঠিক আছে? বিজনেস আমার কাছে ইম্পর্টেন্ট, ফিলসফির দিকে ধাবমান হও, এবং হচ্ছে হলো নিজের বিশ্বাসের দিকে অটুট থাকো। তারপর আরেকটা হচ্ছে যে কি বলে, যেটা বিশ্বাস করো সেটাই। আর আরেকটা হচ্ছে আপনার কি বলে, কন্টিনিউয়াসলি বাজাইতে থাকো। এবং এখন বলবে যে তুমি যেভাবে মানে আমি যেভাবে শিখাইতেছি এটা কাজের না, এখন এআই আসছে, এই আসে, তোমার আসছে। আমি বলছি যে না, আই উইল চেঞ্জ লার্নিং নট মেথড, আই উইল জাস্ট চেঞ্জ লার্নিং নট মেথড। তো এই জিনিসগুলো আমি প্রতিদিন নিজেকে শিখাই, এবং ওইটা আমি এই যে আমার সবগুলোতে লেখা থাকে। তো এইরকম আপনি যদি মনে করেন যে রাগ কন্ট্রোল করতে হবে, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, শুরুতেই লিখে রাখেন যে ফাইলটা আপনি সবসময় খোলেন বা সব ফাইলের উপরেই লিখে রাখেন, এটা হবে কি, এটা দেখবেন যে আপনাকে করবে, সবসময় একটা রিমাইন্ডার দিবে।
এরপরে হ্যাঁ এভাবে করতে করতে যখন একটা অভ্যাসে চলে আসবে দেখবেন যে ডেভেলপ করছেন, বাট তারপরও নিশ্চিত থাকেন পুরোপুরি এটা অভ্যাসে আসবে না, কিছু কিছু সময় আপনি রিয়াক্ট করে বসবেন, বাট এটা হিউম্যান একটা প্রবলেম থাকবেই, কিন্তু এত আইডিয়ালি দেখার কিছু নেই, কিন্তু যেটা হবে যে অ্যাটলিস্ট ইউ উইল বি ইমপ্রুভিং অন এভরিডে বেসিস। এখানে আমার মনে হয় আমি যে চিন্তা করতেছি এটা কিন্তু একটা ভালো, মানে আমি যে রাগ করার পর আমি রাগ করলাম, অনেকে কিন্তু জানি না এইটাই হচ্ছে পয়েন্ট। ইয়েস, হ্যাঁ, মানে আমি হচ্ছে হয়তো ওই আপনার একটা বড় বারের দেখলে হয়তো শুরুর দিকে আসি, জ্ঞান অর্জন করে অ্যাপ্লিকেশনের ফার্স্টের দিকে আসি, যেটা দিক দিয়ে ভালো, হয়তো আমি সময়ের সাথে সাথে এই যে ইমপ্রুভ করতে চিন্তা করতে করতে আমি ওইটাও পার হয়ে গেলাম, দেন আই উইল বেক ভালো 100% হবে, আমি 80-70 এরকম ভালো কেস করে থাকবো এখানে, এবং ওইটা থাকতে পারলে মোর দ্যান এনাফ, অন্যদের চেয়ে অনেক আগে থাকবো। এখানে তো আমার একটা বইয়ে আছে পার্সোনালি মনে করি আপনার সাথে শুনে যে তাহলে কোর্সে কি যাবো কিনা, কোর্স বা হচ্ছে আপনার কোনো আন্ডার ট্রেইনার। আমার পার্সোনালি মনে হয় এখন যেটা সমস্যা, কোনো কিছু যখন মানুষ শিখতে যায় ফার্স্ট স্টেপ হয় হচ্ছে কোর্স, 10,000 টাকার কোর্স, 5,000 টাকার কোর্স, ফার্স্ট ওই টার্মটা জানেই না সে। ডিজিটাল মার্কেটিং শিখবে, ডিজিটাল মার্কেটিং ওই ডিজিটাল মার্কেটিং মানে আসলে কি এটাই সে জানে না, বা হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা ল্যাঙ্গুয়েজ শিখবে বা কিছু একটা ফ্রেমওয়ার্ক শিখবে, ওটা জানেই না সে, ওটা কোর্সের হচ্ছে খুব ভালো মার্কেটিং হচ্ছে, সে সেখানে ঢুকে গেছে। আমার পার্সোনালি এখানে যেটা মনে হয় যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আগে সেটাকে নিজে পড়াশোনা করতে হবে, যেটা আপনি বলে পুরো মেথডটা দিয়ে যাইতে হবে, আর এইটা করতে গিয়ে সে বুঝে সেটা তার পছন্দ হচ্ছে কিনা। এখন মানুষের সমস্যা কোর্সে ভর্তি, আপনি বলতেছে কোর্স করে না, কারণ এটাই সে না বুঝে কোর্সে ভর্তি হয়েছে, কোর্স করতেছে না, কারণ তার যাচ্ছে না। কিন্তু আপনি যখন পড়া শুরু করলেন, ওই বইটা পড়ে আউটপুট যখন দিতে থাকবেন, দেখবেন আপনার ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না, যদি ভালো না লাগে ওকে সমস্যা না, বাদ দিয়ে দেন, আপনার টাকা খরচ হয়নি কিন্তু এটা করতে। আর ভালো লাগে তার মানে এখানে আপনি, কারণ এখানে কিন্তু আউটপুট জেনারেট করতেছেন মানেই হচ্ছে আপনি চেষ্টা করতেছেন, সো আপনার ভালো লাগা না লাগা খুব ইজিলি বুঝে যাবেন। অনেকে বলে যে আমরা প্যাশন খুঁজে পাবো কিভাবে, আমার এটা একটা প্রসেস যে আপনি ট্রাই করতে থাকেন, দেখেন পান কিনা। সো এটাতে শিখতে শুরু করলেন, এটা কন্টিনিউ প্রসেস, এই লুপ থামবে না, কিন্তু এইটা যখন 2-3 বার চালাবেন, আপনি যখন মোটামুটি এখন বেটার নলেজ হয়ে যাচ্ছে, কমিউনিকেশনের ক্ষেত্রে হইতে পারে অথবা কোনো একটা স্কিল ডিজিটাল মার্কেটিং আপনি ধরেন নিজে নিজে শিখছেন, ইউটিউব আছে, বই আছে, কত কিছু থেকে অ্যাপ্লাই করতেছেন। অনেকে করে যে ডিজিটাল মার্কেটিং শিখতেছি 6 মাস পর জব করবো, না, আপনি এখন থেকে আউটপুট দেন, ফ্রিতে কাজ করে দেন, ভিডিও এডিটিং করতেছেন, আপনি 6 মাস পর করবেন তা না, শিখতেছেন এখনই প্রডিউস করেন, অন্য কিছু ফ্রিতে করে দেন। এইটা করতে করতে আপনি মিডিয়াম লেভেলে যাচ্ছেন, তারপর আপনি একটা কোর্সে যান প্রফেশনাল, কারণ তখন আপনি একটা স্ট্রাকচার পাবেন, তখন আপনি রিলেট করতে পারবেন যে এইটা মিস গেছে আবার, তাহলে এইটা আমি নেই, তখন আপনি স্ট্রাকচারটা পেয়ে যাবেন সুন্দর মতো, তখন আপনি ওই নলেজটা নিয়ে নিলেন, আপনার সাথে মার্চ করলেন। কিন্তু আমরা যারা ভুলটা করি ফার্স্টেই কোর্সটা নিয়ে নিই, আমার মনে হয় এটা একটু পরের ধাপ, কারণ হ্যাঁ কোর্সটা হয়তো হেল্পফুল, আমার মনে হয় আপনি ধর আমি যদি আপনার কোর্স করি, হ্যাঁ এখন তো আরো নাই, আরো ইনশাআল্লাহ আমার কোর্স কেউ করে, আমি কি বলবো যে আপনি আমার কাছে প্রোডাক্টিভিটি বা কমিউনিকেশনের কোর্স করবেন, ফার্স্ট আপনি নিজে শিখে আসেন, তারপর আপনি দেখেন আমার কাছে কি ডিফারেন্ট আছে, দেন আমার নলেজ গুলো নেন, কিন্তু ফার্স্টে আপনি আমার কাছে আসলে হারাই যাবেন আর নিজের ব্রেনটা থাকবে না। আমার মনে হয় এইটা একটা রোড ম্যাপ হওয়া উচিত। হ্যাঁ, এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমরা আমাদের মানে প্রথমেই কোর্সে ভর্তি হয়ে যায় বা ট্রেনারের কাছে যায় বা ইনস্টিটিউটে চলে যায়, এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি যে মানে আমাদের সবকিছুকে আমরা গ্লোবালাইজ করে ফেলি। আচ্ছা, মনে করেন কমিউনিকেশন স্কিল শিখতে হবে, কমিউনিকেশন স্কিল শিখতে হবে, তাহলে তো আমাকে ট্রেনারের কাছে যেতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। আচ্ছা, আমি তো স্টিভ জবসকে দেখি এত সুন্দর কমিউনিকেট করে, বা আমি কি সাবিক উস্তাদকে দেখি পডকাস্টে এত সুন্দর করে কথা বলে, আমি তো ভেবে পারি না। তারপরে দেখেন আপনি কি সুন্দর কম্পারিজন করলে, খুব ভালো লাগতেছে, এটা একটা ক্লিপ হবেই। তো আপনি দেখেন সে তার শিখতে হবে কমিউনিকেশন, হ্যাঁ, সে জিনিসটাকে ফুলায় ফাঁপায় মানে অ্যাপেল কি মাদারহুড অ্যাপেল পাই একটা বিশাল বড় একটা জিনিস বানায় ফেলছে, গ্লোবালাইজ করে ফেলছে। এই দিকে যায় না ভাই, লোকালাইজ করেন। লোকালাইজ আপনার কি একটা কমিউনিকেশন স্কিল শিখতে হবে, কমিউনিকেশন শিখতে হবে। এখন আপনি স্টেপ নেন, ওই যেটা বললাম, বই পড়েন বা হয়তো একটা ভিডিওই দেখলেন বা পডকাস্টই দেখলেন, যাই দেখলেন, ওখান থেকে স্টেপগুলো নিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, দেখবেন যে ইউ উইল ডেভেলপ ইয়োরসেলফ। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যেটা বললেন যে এই যে নিজস্ব ডেভেলপমেন্ট করে করে যে আপনি গেলেন, এগুলো করে আপনি যখন একটা ভালো একটা পর্যায়ে চলে যাবেন, দেখবেন যে কোর্সগুলো অফার করা হচ্ছে ওগুলো আপনার থেকে অনেক নিচে, অনেক অনেক নিচে, কারণ আপনি ওর থেকে অনেক বেশি জানেন। কারণ কি, প্রথম কথা হচ্ছে আপনি নিজে ডেভেলপ করেছেন ইওর মেথোডোলজি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি বই পড়েছেন বা কোনো একটা কিছু নিজে চেষ্টা করেছেন, সেখান থেকে একটা অনেক কিছু শিখেছেন। নাম্বার 3, ইউ হ্যাভ ডেভেলপড ইওর ওন মেথোডোলজি। প্রত্যেকের মেথোডোলজি আলাদা। এই যে সেলফ ডিসকভারি, আপনি নিজেকে আবিষ্কার করলেন, ইয়েস দিস মেথড ইজ ফর মি, আই এম নট গোয়িং বাই সাবিক মেথড আর নাহিদ মেথড আর এনি আদার মেথড, আই উইল গো বাই মাই মেথড।
এইটা আপনি দেখবেন যে এটা আপনি এইটা ওই যেসব কোর্স বাজারে আছে তার থেকে অনেক বেশি অ্যাডভান্সড। আপনি দরকার হলে এখন কি করেন, রিসার্চ পেপার পড়া শুরু করে দেন। যদি দেখেন যে আপনি আরো অ্যাডভান্স লেভেলে যে যাচ্ছেন, বিভিন্ন দেখবেন অক্সফোর্ডের বা মনে করেন রাউটলেস বা ক্যামব্রিজের ওদের হ্যান্ডবুক আছে। যেমন আমি প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করি, প্যারেন্টিংয়ে রাউটলেজের 6 খণ্ডের গামা একখান মানে হ্যান্ডবুক আছে, 6 খণ্ডের। তো আপনি প্যারেন্টিং ভাববেন যে আপনি দুনিয়া শিখে ফেলছেন, কিন্তু ওরা 6 খণ্ডের একটা বই বের করে রাখছে, হ্যান্ডবুক বের করে রাখছে। এইসব বই পড়েন, ওখান থেকে রিসার্চ পেপার থেকে রসদ বের করে নিয়ে আসেন, বের করে নিজস্ব জীবনে অ্যাপ্লাই করেন, মানুষকে শেখান, রাদার দ্যান গোয়িং টু ট্রেনার। ওই ট্রেনার দেখবেন যে ওই একই জিনিস আপনার সে, এবং আরও ব্যাপার হচ্ছে কি ট্রেনারদের যে মেথড, এটা হচ্ছে একটা মনে হবে যে একটা ইউনিভার্সাল মেথড, সবার জন্য এক, এবং ওইটাও সে নিজের জীবনে অ্যাপ্লাই করে আসেনি, অনেক ক্ষেত্রেই হয় না। ওই সেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে রসদ নিয়ে নিয়ে বানিয়েছে, কিন্তু নিজের জীবনে অ্যাপ্লাই করে যে প্রিন্সিপাল সেখান থেকে ডেভেলপ করা না। তো সমস্যা হচ্ছে এই জায়গায়, এইসব জায়গায় এইসব, সুতরাং আমার কাছে এইগুলো মোটেও মানে ইম্পর্টেন্ট লাগে না। এই জন্য আপনি মানে স্যাল খানের একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে যে স্যাল খান তার একটা বই আছে ওয়ান ওয়ার্ল্ড স্কুল হাউস, সেখানে বলতেছেন যে টেকিং রেসপন্সিবিলিটি অফ ইউর লার্নিং, টেকিং রেসপন্সিবিলিটি অফ ইউর ওন লার্নিং ইজ পার্ট অফ ইউর লার্নিং। আপনি নিজের শেখার দায়িত্ব নিজে নেন, কোর্স করতে হবে না, বই পড়তে হবে না, রিসার্চ পেপার পড়তে হবে নাকি আপনি হার্ভার্ডে যে মাস্টার্স করবেন, ইউ ডিসাইড। আমার মনে হয় যে নিজে শিখা শুরু করবে প্রসেস, যে বলে 3-4 বার ট্রাই করে নিজেই বুঝবে, নিজেই বুঝবে আমার কোর্স লাগবে কিনা, লাগলে কার Yes, লাগবে। yes. কিন্তু আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি যে আমার মনে হয় কোর্স ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স দ্যাট 5-6 মানে এটা জাস্ট ধরেন ওই যে আপনি বললেন যে নিজেই একটা জন ডেভেলপ করবে, ও তো একটা ধরেন নলেজেবল, আর একটা স্টুডেন্ট সেও ডেভেলপ করছে, তো এই দুইজন যদি দুজনে তো শিখে ধরে, তাহলে কিন্তু একটু হলেও ইমপ্রুভ করবে। এইটা আমি বিশ্বাস করি যে 100% পাবে না, দরকারও নাই। কিন্তু ধর আমি এতবার লুপ ট্রাই করার পর আমি যখন আমার স্কোর ধরেন 100 মধ্যে 60, আমার ওই 62-তে যাওয়ার জন্য আরেকটা কোর্স হেল্প করবে, 63-তে যাওয়ার জন্য। এইখানেই আর একটা পয়েন্ট আছে যেটা আপনি বলেন কোর্স, আমি কোন কোর্সগুলোকে ইম্পর্টেন্ট বলি নাই, আমি বলছি যে যেগুলো হচ্ছে বাজারে খুব হটকেকের মতো প্রচারিত হচ্ছে বা বেচতেছে, মানে একদম স্ক্র্যাচ থেকে। আমার কাছে ইম্পর্টেন্ট করে এখন যদি মনে করেন যে একজন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন কমিউনিকেশন এক্সপার্ট, রিসার্চার, একাডেমিশিয়ান, তিনি রিসার্চ করে একটা নতুন কমিউনিকেশনের একটা বই লিখছেন বা নতুন কমিউনিকেশনের উপর একটা রিসার্চ মানে সরি একটা কোর্সই নিয়ে আসছেন, আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন দ্যাট। বাট আমাকে এখন যদি বলে এভরি টম ডিক অ্যান্ড হ্যারি যারা হচ্ছে কমিউনিকেশন মানে এক্সপার্ট হিসেবে নিজেকে দাবি করে, বা ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, সেলফ হেল্প গ্রুপ, মোটিভেশন স্পিকার, তারা যদি কমিউনিকেশন স্কিল শিখায়, সরি আই এম নট ইন্টারেস্টেড। ইন্টারেস্টিং। আরেকটা বিষয় লার্নিং না, আমি এখন যে বিষয়টা শেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে ধরেন ইংলিশ। আপনি তো ইংলিশেরও টিচার, মানুষকে ইংলিশ পড়াইছেন, এন্ড ইয়োর স্টুডেন্টস আর ডুইং গ্রেট, এ স্টার পাচ্ছে আছে আপনার নাম তো দিতে যাচ্ছি না, কিন্তু হচ্ছে এখন আমি ইংলিশ শিখতে চাচ্ছি, আমি কিভাবে শিখবো, বা যারা হচ্ছে এরকম ইংলিশ শিখতে যাচ্ছে। আচ্ছা, ইংলিশ শেখার জন্য আমি আপনার মানে এই যে আমি হিস্টোরিওগ্রাফি যে বইটা পড়ছি সেখান থেকে একটা সুন্দর একটা সিস্টেম বলে দিই। আচ্ছা, হিস্টোরিওগ্রাফি মানে সুন্দর সিস্টেম বলে আমার কাছে আর কি। তো মনে করেন যে আপনাকে আপনার সামনে আমি 2টা খাবার রাখলাম, ঠিক আছে? একটা হচ্ছে মনে করেন যে সরি ডোন্ট মানে ফিল দ্যাট ইউর মানে স্যালি আইবা ইজ কামিং আপ। মনে করেন যে আপনার সামনে একটা আমি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি আর হচ্ছে রেড ভেলভেট পেস্ট্রি রাখলাম। আপনি কি 2টার পার্থক্য দেখে বুঝবেন না? হ্যাঁ। কিভাবে মানে 2টা যে আলাদা আলাদা পেস্ট্রি আপনি কিভাবে বুঝবেন? এক্সপেরিয়েন্স উপর বেস করে মেবি। না, আপনি এক্সপেরিয়েন্স বাদ দেন, জাস্ট অন দ্য ফেস, অন দ্য লুক অফ দ্য টু ফুডস, ডেকোরেশন, আউটপুট মানে যে টেক্সচার দেখে এবং কালার দেখে এবং হচ্ছে এই 2টা দেখেই তো মোটামুটি বোঝা যায় আর কি, তাই তো? কারণ আপনার মানে ছবি ধরলাম, ছবিই দিলাম আর কি, খাবারটা নাই, জাস্ট ছবি। এখন আপনি কি করবেন, মানে আপনি এখন বুঝে গেছেন যে আচ্ছা এটা কিভাবে মানে কেক 2টা কিভাবে বানানো হয়েছে, আপনি কিন্তু একটা আঁচ করতে পারছেন, যদিও ইউ আর নট আ কেক এক্সপার্ট, কারণ আপনি কেক বানান না বা ফুড এক্সপার্ট না, কিন্তু আপনি আঁচ তো করতে পারতেছেন 2টা আসলে কি কি ইনগ্রেডিয়েন্টের ডিফারেন্স কি আছে, একটু আঁচ তো করা যায়। তো হিস্ট্রি ভাষা এটাকে বলা হয় হচ্ছে এই যে কেক যে দেখছেন এই সামনে যে 2টা জিনিস আছে আপনার, এটাকে বলা হয় স্ট্রাকচার। এখন স্ট্রাকচার বিভিন্ন দিকে কনসেপ্ট আছে, আপনার সায়েন্সে আছে, ইঞ্জিনিয়ারিং আছে, গ্রামারে আছে, আবার হিস্ট্রিতেও একটা কনসেপ্ট হচ্ছে স্ট্রাকচার হচ্ছে আপনার সামনে কি অ্যাভেলেবল। আচ্ছা, ঠিক আছে? এখন এই স্ট্রাকচার দেখে আপনি দেখেন আঁচ করতে পারছেন কিভাবে খাবারটা বানানো হয়েছে বা কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, এটাকে বলা হচ্ছে প্রসেস। সো স্ট্রাকচার দেখে আপনি প্রসেস করছেন, কি বলে এই
আজ করতে পারছেন, তাই না? যেমন আপনার সামনে আমি বললাম যে এইটা হচ্ছে মানে মার্কেটিং এর ভাষা যদি বলি যে সাবান একটা প্রোডাক্ট আছে, এই সাবানের লাস্ট 3-4 বছরের কি বলে আপনার মানে ডেটা, ঠিক আছে? এখন ডেটা দেখে আপনি কি অনেক প্রসেস বের করতে পারছেন না আসলে কি পরিমাণ গ্রোথ হয়েছে বা কিভাবে মার্কেট, সবই কিন্তু বের হয়ে আসছে, অনেক কিছুই বের হয়ে আসছে। এইটাকে বলে প্রসেস। তো স্ট্রাকচার প্রসেস। এখন ইংলিশে যদি আমি বলি, আমি ইংলিশ দিয়ে উদাহরণ দিই। মনে করেন একটা সেন্টেন্স বললাম যে দিস উইন্ডো ওপেন্স টু দ্য ভিউ, দিস উইন্ডো ওপেন্স টু দ্য ভিউ, এই উইন্ডোটা খুললে ভিউটা দেখা যায়। আর আমি যদি বলি দিস উইন্ডো ওপেন্স টু দ্য ভিউ, আর একটা যদি বলি দিস উইন্ডোজ মানে প্লুরাল ওপেন টু দ্য ভিউ, হ্যাঁ আপনি কি চেঞ্জটা ধরতে পারছেন? ওপেন্স, দিস উইন্ডো ওপেন্স, দিস উইন্ডোজ ওপেন, চেঞ্জটা আসতেছে না? হ্যাঁ তা আপনি দেখেন এটা আমরা শিখছি, বাট এখন আপনি এগুলো জানেনই না। ধরেন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন, জার্মান ল্যাঙ্গুয়েজে বলবেন, আমি একটু করে জার্মান শেখার চেষ্টা করতেছি, যে আমি বলতে পারি, যে বাট বলতে পারি অত ডিপ না, একটু পারি আর কি। যেমন বলবেন আমি কোনো গ্রামার দেখে শিখতেছি না, আচ্ছা জাস্ট একটা বই নিছি, সেটা বইটার নামটা হচ্ছে আলস, আমি উচ্চারণ ভুল করতে পারি, আলস ডি জোলডাটেন কামেন, মানে হচ্ছে ওয়েন দ্য সোলজার্স কেম। আচ্ছা এটা হচ্ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, যেমন হিটলারকে যখন পরাস্ত করে, হিটলার তো আত্মহত্যা করে, বাট নাৎসি বাহিনীকে যখন পরাস্ত করে তখন মানে অ্যালাইড ফোর্স যেটা হচ্ছিল আমেরিকা, তারপর হচ্ছে আমেরিকা, রাশিয়ান, এরা ইংল্যান্ড, এরা যখন ঢুকে যায় যখন হিটলারকে পরাস্ত করে বা হিটলারের বাহিনীকে পরাস্ত করে, তখন এদেরকে হিরো বানানো হয়, কারণ হিটলারের কাছ থেকে ইউরোপকে মুক্ত করে এই অ্যালাইড ফোর্স। কিন্তু এই অ্যালাইড ফোর্স যখন আবার ইউরোপে ঢোকে, তারা আবার অনেক নারীকে ধর্ষণ করে। একটা মহৎ উদ্দেশ্যে ঢুকছে তারা, কিন্তু ঠিকই উল্টাপাল্টা কাজ করে আসছে। তো আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে দেখি হচ্ছিল এই অ্যালাইড ফোর্সের চেহারা লেন্স দিয়ে, জার্মান লেন্স দিয়ে আমরা দেখি না। জার্মানরা কি ফেস করেছে তারা যখন অ্যালাইড ফোর্স ঢুকেছে, এবং জার্মানদের চোখে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কি ছিল, কেন তারা জয়েন করেছে, এই নিয়ে একটা মুভিও বের হয়েছে নুরেমবার্গ। তো যাই হোক, তো এখানে এই বইটা হচ্ছে জার্মান ভাষায় লেখা, পরে ইংলিশেও ট্রান্সলেট করা হয়েছে, এবং ওই যে লিখেছেন সে হচ্ছে এফেক্টেড বাই অ্যালাইড ফোর্স। তো ওনার এই বইটা আমি পড়ার চেষ্টা করতেছি একটু করে জার্মান। তো এখন দেখেন আলস ডিএ জোলডাটেন কামেন একটা, আর হচ্ছে আলস ডেয়া জোলডাট কাম, জোলডাটেন এখানে কাম, এখানে জোলডাট, আর লাস্ট এটা হচ্ছে আইন জোলডাট কাম, ঠিক আছে? দেখেন এই আপনি কিন্তু ডিফারেন্সটা দেখতেছেন, তাই না? আপনি কি দেখতেছেন? স্ট্রাকচার দেখতেছেন। এখন এই স্ট্রাকচার থেকে প্রসেস বের হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি বলি যে আলস ডিএ জোলডাটেন কাম, এর মানে কামেন, এর মানে হচ্ছিল ওয়েন দ্য সোলজার্স কাম। দ্বিতীয়টার মানে হচ্ছে ওয়েন দ্য সোলজার কামস, কেইম, প্রথমটা কেইম, এটাও কেইম, কিন্তু সোলজার্স আর সোলজার, আর লাস্টে হচ্ছে এ সোলজার কেইম, আর সোলজার কেইম। তো এখন দেখেন আপনি কিন্তু পার্থক্য ধরতে পারছেন, গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন আপনি ধরে ফেলতেছেন প্রসেস থেকে, তাই না? তো এইটা হচ্ছে, সুতরাং আপনি স্ট্রাকচার আপনার সামনে, সেখান থেকে আপনি প্রসেসে যাচ্ছেন। আমরা কি আগে প্রসেসে যাই? আমরা যেটা করি আগে, হ্যাঁ, প্রসেস পাওয়ার চেষ্টা করি, বিভিন্ন জিনিস গ্রামার পড়তে শেষ পর্যন্ত সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি না। হওয়া উচিত সেন্টেন্স আগে দেখেন, দেন ইউ ব্রেক ডাউন ইনটু কম্পোনেন্টস। কেন হচ্ছে এতে হবে কি, সেন্টেন্সটা আপনি আগে মাথায় নেন, বিগ পিকচার আগে মাথা নিতে। আমরা কি করি, মনে করেন যে আপনার সামনে বাঘ, এখন বাঘ যখন আপনার সামনে পড়ছে, ক্ষুধার্ত বাঘ, আপনি কি করবেন? উল্টা দৌড়। এখন যদি আপনি চিন্তা করেন আচ্ছা বাঘের দাঁতগুলো কেমন, কামড়াইলে কি হবে, ইউ উইল বি দ্য ফুড অফ দ্য টাইগার, রাইট? তো এই জন্য আগে ওইখানে বিগ পিকচার হচ্ছে, আবার পলায় নেই, তারপর বাঘ কেমনে খায়, বাঘের যে ক্যানাইটিস কেমন, ওটা পরে শিখবো। ঠিক তেমনি ল্যাঙ্গুয়েজও তাই, আগে আপনি স্ট্রাকচার দেখেন, সেন্টেন্সগুলো দেখেন, এরপর দেন ইউ গেট ডাউন টু ডিটেলস, ঠিক আছে? এইটা করে যে আপনি শিখতে পারেন। আমি এই জন্য আমি কি করি, আমি জার্মান গ্রামার জানি না, কিচ্ছু জানি না, আমি খালি জানি হচ্ছে আমার সামনে একটা বই আছে, আলস ডিএস ওল্ডাটেন কামেন, এই বইটা থেকে আমি একটা সেন্টেন্স নিয়ে আমি বোঝার চেষ্টা করি, একটা সেন্টেন্স নিয়ে বোঝার চেষ্টা করি কি চলতেছে, সেখান থেকে আমি ব্রেকডাউন করি,
তারপর একটু একটু করে ধরার চেষ্টা করতেছি। এই তাহলে এটা আমার ক্ষেত্রে হতে পারে বই পড়ে বা যারা ইংলিশ শিখতে চায় যে বই পড়ে যে বই। সেন্টেন্সটা কিভাবে হচ্ছে। আপনার কোনো কারো কাছে যাওয়ার দরকার নেই। আবারও বলি, এই যুগে এসে যদি আপনি মানুষের কাছে যাইতে হয়, মানে এটা আসলে এটা কি বলবো, ইটস এ ডিসগ্রেস টু ইয়োরসেলফ। সত্যি কথা বলতে আপনি এখন যাবেন হচ্ছে মানে নিজের কাছে, নিজেকে নিজের কাছে নিয়ে যাবেন বেশি বেশি করে। কারণ এখন সব কিছু আপনি দেখেন, এই একটা ডিভাইস থাকলে কি না শিখতে পারেন আপনি। আপনি গুগল কোনো জায়গায় আটকে গেছেন, গুগল ট্রান্সলেটে চলে যান, সব শেখা যায়। আর তো এই সিস্টেমে যদি আপনি শিখেন, তারপর কি হবে, এখন আপনি নতুন নতুন স্ট্রাকচার শিখবেন, নতুন নতুন প্রসেস বের করে নিয়ে আসবেন। এখন এইগুলাকে নিজের লাইফে অ্যাপ্লাই করেন এবং কারোর সাথে কমিউনিকেশন যাওয়ার দরকার নেই। আমাদের এখানে একটা মিসকনসেপশন হচ্ছে কি, আমি ইংলিশ শিখছি, এখন আমাকে কমিউনিকেট করার জন্য কারোর লাগবে। ভাই, কেউ আপনার সাথে কমিউনিকেট করার জন্য বসে নেই। and nobody has got time to মানে কি বলে লিসেন টু ইউর বুলশিট জার্মান। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। এই জার্মান শেখার মানে আপনার ভাঙা ভাঙা জার্মান, একজন জার্মান ব্যক্তির নাই আমার জার্মান শুনবে বসে বসে, তাই না? আমি ইংলিশ যেটা বলবো, একজন যে ইংলিশে খুবই ফ্লুয়েন্ট তার ইচ্ছা নেই আমার বসে বসে ভাঙা ইংলিশ শোনার। তাহলে কি করতে হবে, এটাকে কাটোলাম একজন আছেন হাঙ্গেরিয়ান পলিগ্লট, একটা বই লিখছেন পলিগ্লট, এই বইটা পড়েন, খুব মজার একটা বই। ওই বইতে উনি বলছেন যে টক টু ইয়োরসেলফ, টক টু ইয়োরসেলফ। এটাকে উনি বলছেন অটোলগ, যে আপনার কারোর সাথে বলার কিছু দরকার নেই। ইউ লার্ন জার্মান, ইউ স্পিক টু ইয়োরসেলফ ইন জার্মান। ইউ লার্ন আরাবিক, টক টু ইয়োরসেলফ ইন আরাবিক। ইউ লার্ন ফ্রেঞ্চ, টক টু ইয়োরসেলফ ইন ফ্রেঞ্চ। ভুল ভাল আপনি তো নিজেকে তো নিজে ক্ষমা করবেন, অন্যরা তো ক্ষমা নাও করতে পারে। যা খুশি আছে বলতে থাকেন। এই প্রসেস যদি আপনি চালান 5 মাস 6 মাস, দেখবেন ইউ উইল গ্রো ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমার ইংলিশ যদ্দূর শেখা, এক হচ্ছে আমি বিএসএফ এ জয়েন করেছি যখন, তখন ফরেনারদের সাথে কথা বলছি, প্লাস হচ্ছে টকিং টু মাইসেলফ। প্রচুর ইংলিশে কথা বলতাম এক সময়, আলহামদুলিল্লাহ ওখান থেকে আমি ডেভেলপ করেছি। এখন একটু অ্যারাবিক বলার চেষ্টা করি নিজের সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি চেষ্টা করতেছি, আমার একটা নিজস্ব চ্যানেল আছে যেখানে আমি ইংলিশে কথা বলি। Yes. দেখি 5-6 মাস পর কি আউটপুট হ্যাঁ আসে। আলহামদুলিল্লাহ, ইউল ডেভেলপ ইনশাআল্লাহ। আর ডেভেলপ না হলেও কিছু যায় আসে না। ইটস এ লাইফ লং জার্নি। আসলে ইম্পর্টেন্ট হচ্ছে নট ইউর বিউটি ইন ইংলিশ স্পিকিং, ইম্পর্টেন্স ওয়েদার ইউ ক্যান ডেলিভার দ্য মেসেজ অ্যান্ড আদার পিপল আর আন্ডারস্ট্যান্ডিং অর নট, দ্যাটস ইট। আপনি শশী থারুরের মতো কথা বলতে পারেন কিনা, ইটস নট অ্যাট অল ইম্পর্টেন্ট। এখন স্যার আপনি যখন শিখেন, আমাদের তো এখন ডিস্ট্রাকশনটা খুব বড় সমস্যা। আপনার ক্ষেত্রে আপনি ডিস্ট্রাকশনগুলো কিভাবে দেখেন? আপনি তো আবার মোবাইলেই শিখেন, মানে ডিস্ট্রাকশনের ইয়াটা নিয়ে। তো আপনি কিভাবে আসলে শিখেন এই ক্ষেত্রে? আমাদের সোসাইটির সমস্যা কি জানেন, দুইটা জিনিসকে মানে একটু মানে দুইটা জিনিস বলতে, একটা হচ্ছে ফোকাসকে মানে হাইলি ওয়ারশিপড, মানে একেবারে ফোকাসকে মনে হচ্ছে একেবারে আমি করি Glorify করা। মানে গ্লোরিফাই, মানে ইনফ্যাক্ট ইবাদতের জায়গায় নিয়ে যাই। ফোকাস না হলে এটা করা যাবে না, সেটা করা যাবে না। ফোকাস ইউ হ্যাভ টু বি কন্টিনিউয়াসলি ফোকাস। এবং এটা করতে যাই গেছে যে মানুষ, আচ্ছা 10 মিনিট বসে আছি, কি করছি এই সময়ও নাই, এই 10 মিনিট একটা কাজ করি, 1 ঘন্টা একটা কাজ করি, এই করে করে মানুষ আরো অসুস্থ হয়ে যাচ্ছে, স্ট্রেসড আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে ডিস্ট্রাকশনকে করা হচ্ছে ক্রিমিনালাইজড। ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না, ইউ হ্যাভ টু বি ফুললি ইনটু ইট। দুটাতেই সমস্যা। আপনি একটা বই আছে, লিখছেন হচ্ছে, বইয়ের লেখক হচ্ছে স্যাম কিয়ান, বইটার নাম হচ্ছে দ্য আই স্পিক সার্জন। উনি ওখানে দেখাচ্ছেন নিউটন, তারপর হচ্ছিল টমাস আলভা এডিসন, তারপর হচ্ছে ইভেন ক্লিওপ্যাট্রা, আরও যারা যারা আছেন আর কি, যারা সায়েন্সে খুব মানে যাদের অনেক কি বলে কন্ট্রিবিউশন, তাদের বিভিন্ন মেথোডোলজি নিয়ে উনি কথা বলছেন ওখানে। বলছে যে এনারা ফোকাস বেশি থাকতে যে মানুষের সাথে এমনও অন্যায় করেছেন যেগুলোর কোনো মাপ নাই। হার্ভার্ডের একজন সায়েন্টিস্ট একজন মানুষই মেরে ফেলছে, টু বি ফোকাসড অন সায়েন্স, টু বি ফোকাসড অন রিসার্চ। তো এই যে বিষয়গুলা, ফোকাস আপনাকে অনেক সময় একটা অমানবিক বানায় ফেলতে পারে। তো এই জন্য দেখা যাবে যে আপনার বাচ্চা কাঁদতেছে, ফোকাসড, ইউ আর ফোকাসড অন ইউর জব, আর দূর গোল্লা যাক বাচ্চা, এইরকম পর্যায়ে আপনি চলে যাবেন ফোকাস হইতে গেলে বেশি। তো এই জন্য মানে আমি আপনাকে যেটা বললাম, যে আমার উদাহরণ বললাম যে কি বলে পাংচুয়াল ইকুইলিব্রিয়াম, আমি এটা ফোকাসড হয়ে শিখতেছি, এটা জিনিসটা কোথায় কাজে লাগে আমি খুঁজেই পাইনি। বাট আমি যখন ফোকাস থেকে বের হয়ে একটু চিন্তাও করি নেই, হাঁটতেছি রাস্তা দিয়ে ডিস্ট্রাক্টেড হইতে, আমার মাথায় চলে আসছে। ব্রেইন এইভাবে কাজ করে, ব্রেইনের রিল্যাক্সেশন দরকার। ব্রেইন কাজ করতে চায় না, আবার এটাকে কাজ করাইতে গেলে দেখা যাবে যে এটা এমনভাবে ঢুকে বসে থাকবে আপনাকে আবার বের হইতে দিবে চিন্তা না। হয় হ্যাঁ, block। তো এই জন্য কিছু সময় এটাকে বের করে নিয়ে আসেন, ডিস্ট্রাক্টেড হন, আবার টেনে নিয়ে আসেন, এরপর এই সিস্টেমে আসতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি হয়তো ডিস্ট্রাকশন বলতে এই ফেসবুক ইউটিউব এগুলো বোঝাচ্ছেন। হ্যাঁ, এই জিনিসগুলা আমার মনে হয় একটু কন্ট্রোল করা উচিত, কারণ
ফেসবুকে আমি নাই আসলে, আমি এখন আর আই ডোন্ট স্ক্রল ইভেন। তাহলে আপনি আমার ভিডিওগুলো দেখতেছেন না, লিঙ্কডইনে দেখেন। আমি লিঙ্কডইনেই আছি। তো লিঙ্কডইনে আমি যেটা করি, লিঙ্কডইনে একটা সময় আমি জাস্ট ঢুকি, প্রতিদিন একটা সময় সার্টেন টাইমে ঢুকে আমি করি, কি বলে লেখা দা আছে আমি দিয়ে দিই, আবার একটু দেখি কে কি দেখলো, ফলো টলো করলো, মানে কোনো কমেন্ট টমেন্ট আসছে কি নেই। এরপরে আমি আর লিঙ্কডইনে করি না, আমার মোবাইলে লিঙ্কডইন নাইও, ইনফ্যাক্ট আমার লিঙ্কডইন হচ্ছে না, আমি ওই ল্যাপটপেই দেখি। আমি ডিস্ট্রাক্টেড হয়েছিল বইয়ে, দেখা যাচ্ছে যে আচ্ছা এইখানে একটা কনসেপ্ট রয়ে গেলাম, সাথে সাথে আমি একটা আচ্ছা এটা রিলেটেড কোনো বই আছে কিনা একটু দেখি, ওই বইটা দেখার নাম ফেলাম, এই বইটা বাদ ওইটা পড়া শুরু করে দিচ্ছি। তবে আমি এই ডিস্ট্রাকশনকে আই অ্যালাউ, এবং আমি মনে করি আই এম বেনিফিটেড আউট অফ দিস ডিস্ট্রাকশন। সো এই জন্য ডিস্ট্রাকশন ব্যাড অ্যান্ড ফোকাস ইজ মানে কি বলে সুপ্রিম, দিস ইজ এ রং কনসেপ্ট। আপনাকে ব্যালেন্স জায়গায় যেতে হবে। উস্তাদ এখন হচ্ছে জব পাওয়ার পর দেখা যায় যে আমরা শিখার সময়টা পাই না, মানে ক্যারিয়ারই শিখার আর সময়টাই থাকে না, যার খুবই ফ্যামিলি হয়ে যায় সব কিছু মিলে। তো এইটাই আপনার পয়েন্ট অফ ভিউটা কি? প্রথম কথা হচ্ছে যে আসলে ইভেন মানে ইউনিভার্সিটির পর থেকেই আসলে আমরা পড়াশোনা বন্ধ করে দিই। আর ইউনিভার্সিটিতে যে খুব বেশি পড়াশোনা করি তাও না, ওই টেক্সট বুক যা পড়ায় তাই পড়ি। আমাদের এখানে মানে একটা মানে থিঙ্কিং একটা গলদ আছে আমাদের দেশে, সেটা হচ্ছে আমরা সবাই ইনস্টিটিউশনের প্রোডাক্ট হতে চাই, কাজকে ফোকাস করি না, আমরা ফোকাস করি ইনস্টিটিউশনকে। সাবিক উস্তাদ ইজ স্টুডেন্ট অফ দ্যাট ইনস্টিটিউশন, অর সো অ্যান্ড সো ইজ দ্য মানে স্টুডেন্ট অফ হার্ভার্ড। মানে এই মনে করি যে এইখানে করলেই মনে হচ্ছে আওয়ার জব ইজ ডান, কিন্তু আসলে দেখুন শেষ না। এবং এই ইম্প্যাক্টটা চাকরির ক্ষেত্রে এসে পড়ে। ম্যাক্সিমাম পোলাপান মনে এক শ্রেণী আছে, আচ্ছা আমি তো ভালো ইনস্টিটিউশনে পড়িই নাই, তাইলে আমার জবও আর হবে না, সে আর নিজেরা ডেভেলপ করে না। আর যে ভালো ইনস্টিটিউশনে পড়ছে তার চিন্তা হচ্ছে আমি তো পড়েই ফেলছি, আই এম আ প্রোডাক্ট অফ বুয়েট, এরকম একটা টেন্ডেন্সি আছে। আমি বুয়েটের স্টুডেন্টের ক্ষেত্রে এটা দেখছি যে মানে তারা বলে যে মানে তাদের টেন্ডেন্সি, টিচারাই বলে টেন্ডেন্সি হচ্ছিল আইদার বিসিএস দিবে অথবা বাইরে চলে যাবে। কারণ বাংলাদেশের জব ফিল্ডে মানে এরকম একটা ব্যাপার যাচ্ছে, তাদেরকে হায়ার করার মতো লোকজন নাই, দে আর টু গুড ফর দেম। এই যে একটা সমস্যা, এইগুলোই হচ্ছে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। এই জিনিসটা প্রফেশনাল লাইফেও কন্টিনিউ করে। তো মানুষ পড়তে চায় না, কারণ ইনস্টিটিউশনের প্রোডাক্ট হয়ে গেছে, আর কিছু পড়তে চায় না, মনে করছে অনেক কিছু শিখে ফেলছে। এই একটা সমস্যা। এবং আর একটা সমস্যা হচ্ছে যে হোয়াট ম্যাটার্স মোস্ট, আপনার ইম্পর্টেন্ট ক্যারি করে কোনটা, সেটা হচ্ছে টাকা পয়সা কামানো। শেখাটা এখন আর ক্যারি করে না ইম্পর্টেন্স, ঠিক আছে? একটা সময় ছিল আপনি হয়তো বা জেনজি, আপনার সিচুয়েশন আলাদা, আমি তো জেনজি না। আমি যখন স্কুল কলেজে পড়তাম, আমরা সবসময় মানে আমাদের সামনে স্টার বা হিরো হিসেবে প্লেস করে তো কাদের, ম্যাক্সিমাম সময় দেখতাম হচ্ছে আমাদের সামনে আসতে হচ্ছে মনে করেন যে সায়েন্টিস্ট, থমাস আলভা এডিসন, আমরা এগুলার এনাদের নাম শুনতাম, নিউটন, আইনস্টাইন, এনাদের মানে পাঠ্যপুস্তকে এনাদের গল্প পড়তাম আমরা। কুদরতি ক্ষুদা, বিজ্ঞানী কুদরতি ক্ষুদা বাংলাদেশি, তারপর হচ্ছিল কি জগদীশ চন্দ্র বসু, এরকম অনেক নাম শুনতাম। এখনকার স্টুডেন্টরা তাদের হিরো হচ্ছে মানে সিইওরা হচ্ছে তাদের হিরো, স্টার হচ্ছে তাদের সিইওরা, স্টিভ জবস, এলন মাস্ক, তারপর হচ্ছে বিল গেটস, এরা হচ্ছে এখনকার যুগে যারা আছে তাদের স্টার, মানে তাদের হিরো। তো যার কারণে দেখেন এখন এরা যেহেতু খুব রিচ পিপল, মানি একটা বিষয় চলে আসছে, তো তাদের কাছে এখন মানিটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। হোয়াট ম্যাটার্স মোস্ট, মানি। যারা রিচ হয়েছে তারা কিন্তু পড়াশোনা করে হয়েছে, কিন্তু ওই যে ভিতরে আর ঢুকতে চায় না, তারা হচ্ছিল এন্ড রেজাল্টটা দেখতেছে। তো এখন যেটা হচ্ছে যে এই সমস্যাটা হয়ে গেছে, হোয়াট ম্যাটার্স মোস্ট, মানি ম্যাটার্স মোস্ট নাও। সো আই নিড আ গুড জব, আই নিড মানে গুড কি বলে, আই নিড টু গো টু আ গুড ইনস্টিটিউশন, অথবা আই নিড টু গো অ্যাব্রড, মানে সব হচ্ছে চিন্তাধারা হচ্ছে ওই রিলেটেড, টাকা পয়সা রিলেটেড। কিন্তু পড়াশোনা করেও যে ওঠা যায়, বিভিন্ন জিনিস শেখা যায়, স্কিল শেখা যায়, লার্নিং অনেক কিছু শেখা যায়, এই চিন্তাটাই এখন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? এই একটা সমস্যা হচ্ছে। এবং আর একটা প্রবলেম যেটা হয় যে অনেকের আবার থাকে, ফ্যামিলি নিডস থাকে, অনেকে খুবই বেসিক ফ্যামিলি মানে হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, তার পক্ষে আসলে স্কিল নিয়ে চিন্তা করা বা শেখা, বই পড়া নিয়ে চিন্তা করার থেকে দেখা যাবে তার ফ্যামিলিই তার নিজের টানতে হচ্ছে। এরকম অনেক আছে। বাবা মা এখনো কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে, বাবা মারা চিন্তা করে কি আমি পড়াই দিব বাচ্চাদেরকে, বাচ্চারা একটা সময় আমাদেরকে দিবে। কারণ বাবা মাদেরও মানে সেলফ মানে সাফিসিয়েন্ট না, বাবারা মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট না, তারাও মনে করে যে একটা সময় পরে আমার ছেলে মেয়েরা দেখবে, আমি এখন তাদেরকে দেখতেছি, একটা সময় পর বাচ্চারা আমাদেরকে দেখবে। এইভাবে কিন্তু টেন্ডেন্সি আছে এখনো বাংলাদেশে।
কিন্তু বিদেশে তো এরকম না, একটা ইয়াং বয়সে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হয়, বাবা মাও ইন্ডিপেন্ডেন্ট, তারাও ইন্ডিপেন্ডেন্ট, ওই জিনিসটা আসে না, মানে আসে না আর কি তাদের। এবং আরেকটা হচ্ছে যে আমাদের দেশে অপরচুনিটিরও অভাব, খুব অভাব। আপনি যদি মনে করেন যে আমার খুব ইচ্ছা করে বই লিখতে, আমি যদি এখন বই লিখি তাহলে কি হবে, আমাকে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। বই লেখা ইটস এ টাফ জব, পড়াশোনা, রিসার্চ, ডিপলি এনগ্রসড, এগুলো অনেক কিছু ব্যাপার। এখন দেখেন, আমার বাইরে যেমন বই লিখতে যান আপনি, আমেরিকা বা অন্য জায়গায়, আপনি দেখবেন যে একটা বই লিখলে আপনাকে কি বলবে, মানে ওটা দেখা যাচ্ছে যে বিভিন্ন পাবলিশার আছে, আপনাকে ফান্ডও দিয়ে দিবে, ফান্ড দিয়ে দিবে, আপনি বইটা লিখছেন, স্যালারি পাচ্ছেন, আপনার সংসার চলে যাচ্ছে, ইউ ক্যান টেক লিভ ফ্রম ইউর ডে টু ডে অ্যাক্টিভিটি। বাংলাদেশে আপনি কিচ্ছু পাবেন না, আপনাকে কি করতে হবে, নিজের ইচ্ছায় লিখতে হবে, নিজের খরচে লিখতে হবে, এরপর লেখা দেবে, দেখেন কোনো পাবলিশার নিচ্ছে না। সো কি হবে, তো যার কারণে সব কিছু মিলে আসলে আমাদের দেশে একটা সমস্যা আছে, এই মানুষ পড়তে চায় না। তবে সব এগুলা অজুহাত হিসেবে খাড়া করা যাবে না। দিন শেষে আপনি যদি পাশ করার পর পড়াশোনা না করছেন, আপনার সমস্যা থেকেই যাচ্ছে, আপনাকে এই কালচার থেকে বা এই হ্যাবিট থেকে বের হতে হবে। এখানে বাড়ির ক্ষেত্রে যেটা আসলে যেটা বললেন, আমরা দেখা যায় যতটুক স্কিল দিয়ে বাড়ি অর্জন হচ্ছে সেখানেই থেকে যায়, হ্যাঁ, কিন্তু স্কিল ডেভেলপ করা ওখানে আর থাকে না। এখানে প্যাশনটা অনেক সময় চলে আসে যে আপনি কোনোটা নিয়ে ডিপ যেতে চাচ্ছেন না, যে আমি এইটা নিয়ে কিছু করেই ছাড়বো, মানে এমন যে আমি মৃত্যুর পরে এই ছাপটা আমি রেখে যাবো, এইটা আসলে আমাদের ওই ইচ্ছাতেই থাকে না। এবং আরো একটা ব্যাপার আছে, আমাদের দেশে এমপ্লয়াররাও খুব স্কিল লোক খোঁজে না সব জায়গায়। তারা তাদের বাজেট ইস্যু চলে আসে। এই না বাজেট ইস্যু না, আপনি দেখেন ফরেনাররা, মানে ফরেনারদের নিয়োগ দিচ্ছে না, ইন্ডিয়ানদের নিয়োগ দিচ্ছে না, শ্রীলঙ্কানদের নিয়োগ দিচ্ছে না বড় বড় পোস্টে, লোকালদের তো নিয়োগ দিচ্ছে না। কারণ হচ্ছে কি, দেখবেন যে এমপ্লয়াররা অনেক সময় বলবে যে আমাদের দেশের লোক স্কিল না, এই না সেই না। আরে ভাই, সেটা তো স্কিল না, আপনারা কি করছেন টু মেক দেম স্কিলড? আপনি স্কিল বানান না। মানে আপনি যদি দেখেন দেশের বাইরে অনেক ইনস্টিটিউশন বা অনেক কোম্পানির আছে, ইউনিভার্সিটি আছে, বা তাদের একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে, শেখানোর ইনস্টিটিউট আছে, তার শেখায় লোকজনদেরকে। তারা তো অনেক কিছু শিখে আসে, তারপরও শেখায়। তা আপনি এরকম ইনস্টিটিউট খোলেন না। হ্যাঁ, লাভের ব্যাপার তো আছে, যতটুকু পারেন ততটুকুই করেন। আপনি ওরা হয়তো বা 20টা ছেলেকে ডেভেলপ করে, আপনি একটাকে করেন অ্যাটলিস্ট, তাও তো করলেন, করেন, শুরু তো করেন, সেটাও তো করেন না। আপনার কি হলো, আচ্ছা আমার দরকার স্কিল লোক, এইটার জন্য মনে হচ্ছে যে বাংলাদেশি লোক পারবে না, সো লেটস হায়ার সামওয়ান ফ্রম শ্রীলঙ্কা আর ইন্ডিয়া। এখানে অনেক কমপ্লেক্সিটিও আছে, ধরেন যারা হায়ার করে, ওই যে ধরেন স্কিল করলো সমস্যা চলে যায়, যাক না, সমস্যা কি, যাক। আপনি মানে 10টা ছেলেকে স্কিল করলে আপনার একটা বা দুইটা থেকে যাবে, কিন্তু আপনি যদি স্কিলই করলেন, স্কিল বানাইলেনই না, তাহলে তো কাউরেই পেলেন না, তাই না? আর সবচেয়ে বলছে, আপনি যদি বানান, আপনারটা চলে গেল, আর একজন তো বানাবে, সে তারটা আবার আপনি পাবেন, জিনিসটা তো ওভারঅল ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হচ্ছে। সমস্যাটা হচ্ছে যে বাজেট করতেছে সারাদিন, এত বাজেট করে, হয়তো বা অনেক কমপ্লেক্সিটি থাকতে পারে, আমি জানি না, কিন্তু কথা হচ্ছে কিছু তো কাজ করতে পারা যায় আর কি, বাজেট কনস্ট্রেন্টের মধ্যে একটা কিছু ডেভেলপ করা যায় বা কিছুটা উদ্যোগ নেওয়া যায়, সেটাই তো নিচ্ছে না। খালি হচ্ছে স্টুডেন্টের দিকে দোষ দেয় না, ইউনিভার্সিটির টিচাররাও স্টুডেন্টের দোষ দেয়, সবাই মানে জবে যারা আছে, মানে প্রফেশনাল ফিল্ডে আছে, তারাও স্টুডেন্টের দোষ দেয়, বাট ডেভেলপ করার কোনো তাদের চাহিদা নেই, মানে তাগিদ নেই। এটা তো এইখানেই আমি কাজ করতে চাই ইনশাল্লাহ, আমি আমার লোকজনদেরকে স্কিল বানাতে চাই, এটা আমার একটা স্বপ্ন, সেলফ লার্নার বানাতে চাই, স্কিল বানাতে চাই। তোমরা অনেকগুলো রোড ম্যাপ অলরেডি বলছেন, স্পেশালি যে পুরা প্রসেসটা যেটা আমরা কথা বলছি, এটা যদি কেউ ফলো করে ইনশাল্লাহ হবে। সো লাস্ট প্রশ্নের দিকে আস্তে আস্তে আগাই, শেষের দিকে, সেটা হচ্ছে যে আপনার মানে আমরা শিখতেছি কিনা এটা বুঝবো কিভাবে? মানে অনেক কিছু শুনলাম, এটা শুনে হয়তো কেউ মোটিভেশন দিয়ে কাজ শুরু করে দিল, কিন্তু আসলে তার মেট্রিক্সটা কি? যেটা হচ্ছে যে এইখানে আমি জাস্ট সংক্ষিপ্তভাবে বলি, সেটা হচ্ছে যে একজন পার্সিয়ান একজন ফিলোসফার ছিলেন এবং সুন্নি স্কলার অলসো, ফখরুদ্দিন আর রাজি। তার একটা খুব সুন্দর একটা কথা আছে, সেটা হচ্ছে যে মানে দুইটা এলিমেন্ট খুব জরুরি, একটা হচ্ছে তাসাউর, আর একটা হচ্ছে তাসদিক। আপনি কোনো কিছু পারেন বা জানেন, এইটা তখনই বুঝবেন যখন ওইটার একটা ছবি আপনার মধ্যে তৈরি হয়, চিত্র তৈরি হয়। আপনি কমিউনিকেশন জানেন, ভালো জানেন, এটা একটা চিত্র আপনার মধ্যে থাকতে হবে। মানে এটা ইয়ার্স আফটার ইয়ার্স আপনি পড়াশোনা করবেন, জানবেন, শিখবেন, চেষ্টা করবেন, অ্যাপ্লিকেশন করবেন, এর ফলে একটা আপনার মনে একটা ছবি তৈরি হবে, যদি আপনি ওই সাবজেক্টটা ভালো জানেন। যেন আপনি মনে করেন যে অ্যারিথমেটিক, আপনার একটা কিন্তু ছবি তৈরি আছে, তাই না? একটা অঙ্ক কিভাবে করতে হয়, আপনার মনে কিন্তু একটা ছবি তৈরি হয়ে আছে, এইটাকে বলে তাসাউর, এটা থাকতে হবে, ঠিক আছে? এটা তৈরি হইতে হবে, আস্তে আস্তে হবে। দ্বিতীয়টা হচ্ছে আপনার তাসদিক। তাসদিক হচ্ছে আপনি ওইটার ব্যাপারে একটা জাজমেন্ট দিতে মানে সক্ষম।
যেমন মনে করেন কমিউনিকেশন নিয়ে আপনি একটা জাজমেন্ট দিতে সক্ষম, তাইলে আপনি কমিউনিকেশন জানেন। এখন আপনি কমিউনিকেশনের স্কিলের উপরে বা কমিউনিকেশনের উপরে একটা কোর্স করলেন, অনেক কিছু করলেন, কিন্তু কমিউনিকেশন নিয়ে আপনার মনের মধ্যে কোনো ছবি তৈরি হয়নি, বা এর সম্বন্ধে আপনি লেখালেখিও করতে পারেন না, বা জাজমেন্টও দিতে পারেন না, বা কিছুই করতে পারতেছেন না, সো ইউ ডোন্ট নো কমিউনিকেশন। এটা জাস্ট আপনি ইউ জাস্ট ফিল দ্যাট ওকে আই হ্যাভ ডান আ কোর্স, সো আই নো কমিউনিকেশন, অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট কমিউনিকেশন। এইটাকেই বলা হয় হচ্ছে, বলতেছেন ফখরুদ্দিন আর রাজি, যে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য নোয়ার অ্যান্ড দ্য নোন। যে জানে আর যা জানতে হবে তার মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে হয়। এইটাই হচ্ছে তাসাউর অ্যান্ড তাসদিক। এই জিনিসটা যদি আপনার মধ্যে ডেভেলপ না হয়, তাহলে ধরে নেবেন ওই জিনিসটা আপনি জানেন না। আর একটু একটু করে ডেভেলপ হচ্ছে, দ্যাট মিনস ইউ আর অ্যাকচুয়ালি লার্নিং। ঠিক আছে? আর আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার নিজস্ব মত তৈরি হয়ে যাবে। নিজস্ব মত যদি তৈরি না হয়, আপনি অন্যের মতেই কথা বলেন, তাহলে আপনি ধরে নেবেন আপনি শিখতেছেন না। সো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা আসতে হবে। এটা আমার মনে হয় উস্তাদ সমস্যা নেই, অ্যান্সারটা সেই হয়েছে বুঝছেন। আমার মনে হয় আপনি শুরু থেকে এটা বলা যে একটা পুরো ওই যে সার্কেলের মতো হয়ে গেল, মানে একই জায়গায় কানেক্ট করতেছে, কিন্তু যে আসলে আপনি মানে আমি যদি আপনাকে বলি এখানে কিন্তু আপনি বললেন যে নিজস্ব একটা মতামত থাকতে হবে। মানে এখন কেউ ধরেন মার্কেটিং শিখতেছে, ডিজিটাল মার্কেটিং শিখতেছে বা প্রোগ্রামিং যে কোনো কিছু শিখতেছে, তাকে বলো এইটার সম্পর্কে তুমি 2-3 মিনিট কথা বলো, সে যদি এখন চুপ হয়ে যায় তারপরে তার সমস্যা আছে। সমস্যা আছে। এখানে আরো একটা ব্যাপার আছে, সে হয়তো বা পারে, কিন্তু আবার ওই আরেকজনের ডায়লগ যদি বলে, না না সেটা না, মনে করেন যে তার নিজের মতটা আবার এক্সপ্রেস করতে পারে। অনেকে আছে এক্সপ্রেস করতে পারে না মুখে, কিন্তু আবার সে লেখা এক্সপ্রেস করতে পারে। তাহলে কোনোভাবে কোনোভাবে মানে ওই তো প্রথম পয়েন্টটা এটাই ছিল যে আমরা হচ্ছে সেটাকে লিখবো অথবা হচ্ছে একটা কন্টেন্টের বা দুইটাই করবো, সেটাই। So, ওখানে যদি স্ট্রাগল করে তাহলে বুঝতেছে সে আসলে শিখতেছে না। So, এটা খুব ভালো পয়েন্ট, আমরা পুরোটাই কভার আপ করে ফেলে কিছু শিখতে চায়। এখন স্যার 3টা অ্যাকশন পয়েন্ট খুবই শর্টে যারা শিখতে চায়, জাস্ট লার্নার, কারণ লার্নার কিন্তু সবাইকে হইতে হবে, এটা প্রথমেই বলছি, না শিখলে ইরিলেভেন্ট হয়ে যাবে। এটা এখন এআই শিক্ষার ক্ষেত্রে হতে হবে, যে কোনো কিছু নতুন নতুন যায় আমরা জানিও না কি আসতেছে। 3টা অ্যাকশন পয়েন্টস যারা শিখতে চায়, হ্যাঁ লার্নার্স। প্রথম কথা হচ্ছে বই পড়েন, যে কোনো জিনিসের হোক বই পড়ার অভ্যাস তৈরি করেন, খুবই ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার ওই যে চিন্তা করবেন সবসময় লোকালাইজড হইতে, নট গ্লোবালাইজড। লোকালাইজ বলতে লোকালাইজড হতে যে আমাকে আমার লাইফে, হ্যাঁ আমার লাইফে মনে করেন আমি ডিজিটাল মার্কেটিংই শিখবো, কি করলে শিখতে হবে 1 2 3 স্টেপ। কার কাছে একটা ছোট বই পড়বো, আচ্ছা বইটা পড়ি। এখন আপনি না ডিজিটাল মার্কেটিং শিখলে তো এই করতে হবে, সেই করতে হবে, এত বড় একজন লোক হইতে হবে, সাদিক উস্তাদের মতো হইতে হবে, এই করলে আপনি প্রবলেমটাকে ছোট থেকে বড় বানায় ফেললেন। ওকে লোকালাইজ নিজের ওই, আচ্ছা আমি এইটুকু যদি শিখি আমি এইটুকু অ্যাপ্লাই করতে পারবো, এইটাই আমার কাজে লাগবে, বাস আমি অ্যাপ্লিকেশন বেসড, অ্যাপ্লিকেশন বেসড বা নিজের লাইফের অনুযায়ী চেঞ্জ হয় যাতে। হ্যাঁ। আর থার্ড হচ্ছে নিজের লার্নিং রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে নেবেন, কারো কাছে দিবেন না। যা ডিসিশন লাগে দায়িত্ব আবার আমি শিখি। সাদিক উস্তাদ যেটা বলবে দৌড় দিলাম, অমুকে বলবে দৌড় দিলাম না, ভেরিফাই করে হ্যাঁ যেটা আপনার কাছে ভালো মনে হবে সেই দিকে আপনি যান। ওই যে বললাম না যে টেকিং দ্য রেসপন্সিবিলিটি অফ ইউর ওন লার্নিং ইজ পার্ট অফ ইউর লার্নিং, এটা থাকতে হবে। জাযাকুল্লাহ খাইরান উস্তাদ। আমার মনে হয় যারা আসলে শিখতে চায় তাদের জন্য এটা একটা টেমপ্লেট হয়ে থাকবে ইনশাআল্লাহ। আর যারা ইনশাআল্লাহ শিখবে এটা তো তাদের জন্যই লাভজনক। কারণ আমাদের পডকাস্টটা শেষ করে দোয়া দিয়ে, এটা তো আপনি জানেন, ইনশাআল্লাহ সেটা দিয়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।